আচ্ছা, ইন্টারফারেন্স অফ লাইট, ইন্টারফারেন্স মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার। আলোর ব্যতিচার পড়েছিস, মনে আছে? কি হয়, একটা উৎস আছে, উৎস থেকে আমার আর সামনে দুখানা স্লিট রয়েছে, এইখান থেকে যে লাইটটা বেরোবে এই দুটো স্লিটের মধ্যে দিয়ে লাইটটা যাবে যখন, আর সামনে যদি আমি একটা পর্দা রাখি, আমি সামনের পর্দায় আমি কি দেখতে পারবো? লাইট আর ডার্ক ব্যান্ড দেখতে পাবো কি পাবো না? হ্যাঁ, ব্যান্ড দেখতে পাবো না। এইগুলোকে বলা হয় ব্যতিচার পটি, যেটাকে বলে। আচ্ছা, মনে পড়ছে? তো এইগুলো আমি কেন পর্দার উপরে দেখতে পাই? তো সেটাই আমরা এখন দেখব। এগুলোকে বলে ব্যতিচার পটি বা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বলে, ফ্রিঞ্জেস। তো এইটাকে কেন আমরা দেখতে পাই? ঘটনাটা ঘটে কি, এখানে ধর এই হচ্ছে আমার মেন উৎসটা, মেন সোর্স হচ্ছে এসটা হচ্ছে মেন সোর্স, আর S1 আর S2 হচ্ছে আমার দুখানা মানে ওই স্লিট দুটো, যে দুটো হচ্ছে ছিদ্র, রেখা ছিদ্র যেটা। এবার তুই খেয়াল কর, আমার এই যে পর্দাটার সব জায়গায় আমি এরম ব্রাইট আর ডার্ক ব্যান্ডস পাচ্ছি। এবার পি বিন্দুটাকে আমি ধরলাম, পি পয়েন্টটাকে আমি ধরলাম, আমি জানি না পি পয়েন্টে আমি কি পাবো, ডার্ক ব্যান্ড পাবো না ব্রাইট ব্যান্ড পাবো। এবার দেখ, এস থেকে তো আমার একটা ওয়েভ বেরোচ্ছে, এরকম একটা লাইট মানে তো একটা ওয়েভ, আমরা একটা এরকম ওয়েভ যাচ্ছে, এই ওয়েভটা গিয়ে ধর পি পয়েন্টে যখন মিট করলো, তুই দেখ তার ট্রাফটা গিয়ে মিট করেছে, খেয়াল কর, ট্রাফটা গিয়ে মিট করেছে ছবিটায়। এবার কি হবে, যদি আমার নিচের যে বিন্দুটা রয়েছে সেখান থেকে যে ওয়েভটা যায়, সেটাও যদি ট্রাফটা গিয়েই আমার মিট করে, ট্রাফটাই গিয়ে দুজনে একই দশাতে গিয়ে মিট করলো, দুজনেরই ট্রাফটা গিয়ে আমার মিট করলো পি পয়েন্টে। খেয়াল কর, দুজনে দুটো ওয়েভ একই দশাতে গিয়ে পি পয়েন্টে আমার মিট করেছে। সেটা থেকে বুঝতে পারছিস তো? বড় করবো একটু? হ্যাঁ, না না ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি দুটো ওয়েভ দুটো ছিদ্র থেকে পি বিন্দুতে একই দশাতে গিয়ে মিট করে, একই কি বলে ফেজে গিয়ে মিট করে, তাহলে পি বিন্দুতে আমার কি হবে, ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো, মানে একটা লাইট আলোর ওই ব্রাইট ব্যান্ড দেখতে পাবো, ব্রাইট ব্যান্ড বা উজ্জ্বল পটি, অবভিয়াসলি উজ্জ্বল পটি দেখতে পাবো বা ব্রাইট ব্যান্ড দেখতে পাবো। তার মানে যখনই আমার দুটো ওয়েভ, এই দুখানা স্লিট, এই দুখানা রেখা চিত্র থেকে একই দশাতে গিয়ে কোনো বিন্দুতে মিট করবে, সেখানে আমি ব্রাইট ব্যান্ড দেখতে পাবো। অন্যদিকে ধর আরেকটা পয়েন্ট আমি ধরছি, সেই পয়েন্টে গিয়ে ধর S2 এর ট্রাফটা মিট করেছে, দেখ এই পয়েন্টটায় S2 এর ট্রাফটা মিট করেছে, আর S1 থেকে যে আলোটা গেল এই পয়েন্টে, সেই আলোটার তাহলে ওই বিন্দুটাতে একটা পাবো, মানে অপোজিট ফেজ, একজনের ট্রাফ অন্যজনের ক্রেস্ট, আচ্ছা, অপোজিট ফেজে গিয়ে মিট করেছে, সেই জায়গাগুলোতে আমি মানে অন্ধকার পটি পাবো বা কালো পটি, কৃষ্ণ পটি পাবো। ক্লিয়ার হলো এই জায়গাটা? না, আমাকে আরেকবার বলে, একজনের ট্রাফ মিট করেছে আর একজনের কি? ক্রেস্ট মানে মাথাটা, শীর্ষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি মিটিং এই একটা গেল আর এই একটা গেল, দুজনে একই সাথে মিট করেছে, দুজনের দেখ ট্রাফটা মিট করেছে, তাহলে এখানটায় আমি কি পাবো, তরঙ্গ শীর্ষ পাবো, মানে ব্রাইট পাবো। কিন্তু যদি এই একটা যায়, হ্যাঁ, আর এই একটা যায়, এই দেখ এটার ট্রাফ, এটার কিন্তু একটার ক্রেস্ট, উপরটার ক্রেস্ট, নিচেরটার ট্রাফ মিট করছে, বুঝতে পেরেছি? তো এটা ডার্ক, এখানটা আমি অন্ধকার পটি পাবো। ক্লিয়ার হলো? তো এটার ম্যাথামেটিক্যাল গাণিতিক বিশ্লেষণ আমরা দেখবো এবার। চল ধরে নিচ্ছি, আচ্ছা ওয়েভে মানেই তো আমার এই ফর্মে লিখতে পারি, ওয়েভকে তো আমি এই ফর্মে লিখতে পারি, আমরা জানি y, এটা হচ্ছে ওয়েভের ইকুয়েশন, ওয়েভের y ইকুয়ালস টু একটা কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে e টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস kx, এটা হচ্ছে যে কোনো ওয়েভের ইকুয়েশন যেটা পজিটিভ x অ্যাক্সিসে মুভ করছে, এটা আমরা পড়েছি আগে। তো এইখানে আমরা কি করছি, যে ওয়েভটা আমার S1 থেকে যাচ্ছে সেটাকে আমি y1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর যেটা আমার S2 দিয়ে যাচ্ছে সেটাকে y2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। এদের ঠিক দেখ, এবার দেখ x বলতে কোন বিন্দুর কথা হচ্ছে, আমার ঠিক p বিন্দুতে যাওয়ার পর, p বিন্দুতে ইকুয়েশনটা এরকম, at point p,
পি বিন্দুতে, এটা কিন্তু যে কোনো বিন্দুতে না, x1 হচ্ছে এই পি বিন্দুর দূরত্বটা ফ্রম s1। খেয়াল রাখবি s1p হচ্ছে আমার x1 মানে এই দূরত্বটা, আর s2p হচ্ছে আমার x2। আচ্ছা, এইখানটায় আমি কি করেছি দেখ, দুখানা যে লাইট ওয়েভস নিয়েছি দুজনের অ্যামপ্লিটিউড আলাদা রয়েছে, এটার উপরেরটার a1 নিচেরটার a2, ঠিক আছে? a2 হ্যাঁ, অ্যামপ্লিটিউড আলাদা, আপাতত অ্যামপ্লিটিউড আমি আলাদা ধরেছি, অ্যামপ্লিটিউড সেমও হতে পারে কিন্তু এক্ষেত্রে আলাদা ধরেছি, কিন্তু ফ্রিকোয়েন্সি দুজনের সেম। আচ্ছা, ওমেগাটা দেখ দুজনেরই ওমেগা আছে, ফ্রিকোয়েন্সি আর ওয়েভ দুজনের সেম। কারণ দেখ এই যে দুটো আলো এদেরকে, এটা একটা কন্ডিশন আছে, এদেরকে কোহারেন্ট হতে হবে, সুসংগত হতে হবে, সুসংগত উৎস, আচ্ছা, কোহারেন্ট সোর্স, না হলে হবে না। তো সেই অবস্থাতে আমার এই যে দুটো পয়েন্ট দেখ, এই দুটো ইকুয়েশন y1 আর y2 নিয়েছি, a1 e to the power I omega t minus k x1 নিয়েছি, আর এখানটায় y2 equals to a2 e to the power I omega t minus k x2, ঠিক আছে? হলো। এবার আমাকে কি করতে হবে দেখ, যখন এই দুজনে গিয়ে পি বিন্দুতে মিলছে, দুটো ওয়েভ কি করবে, উপরিপাত করবে, সুপারপোজ হবে, সুপারপোজড হবে। তাহলে রেজাল্টেন্ট ডিস্টারবেন্স এট পি কি হবে? পি পয়েন্টের রেজাল্টেন্ট ডিস্টারবেন্স হচ্ছে y equals to y1 plus y2, yes, e to the power I omega t টা কমন নিয়ে বাইরে আনতে পারি যেহেতু কনস্ট্যান্ট আছে, a1 আর a2 আলাদা তাই ভেতরে রইলো, আর e to the power I k x1 আর x2 দুটো আলাদা আছে বলে দেখ একটা x1 আর x2 রয়ে গেল। আচ্ছা, এবার আমি নরমাল এই পুরো পার্টটাকে ক্যালকুলেট করে যাব। এবার জানি আমরা যে e to the power I theta কে মাইনাস I theta কে আমরা cos theta plus I sin theta হিসাবে লিখতে পারি, cos theta মাইনাস I sin theta। ওই কারণেই প্রবলেম হচ্ছে, আপডেট নিচ্ছে। এইগুলো ভাইরাস, এটা তো অ্যান্টিভাইরাস ছিল ওই ইটসেলফ। যাই হোক বাদ দে, এরকম ভাবে লিখতে পারি। এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি, দেখ e to the power I k x1 এর জায়গায় আমি কি লিখেছি, cos k x1 minus I sin k x1। সিমিলারলি নিচেরটায় cos k x2 minus I sin x2, ঠিক আছে? এরপর cos টার্ম গুলোকে এক জায়গায় করে দিলাম, দেখ a1 cos k x1 plus a2 cos k x2, আর sin টার্ম I sin টার্ম মানে রিয়েল আর ইমাজিনারি পার্টকে আলাদা করে দিচ্ছি, মাইনাস I a1 sin k x1 plus a2 sin k x2, ঠিক আছে? করা যায়। তাহলে এবার এই জিনিসটাকে তুই এইভাবে লিখতেই পারিস, y equals to e to the power I omega t a minus ib। a টার্মটা হচ্ছে এই পুরো জিনিসটা, a1 cos kx1 plus a2 cos kx2, আর b টা হচ্ছে ইমাজিনারি পার্ট a1 sin kx1 plus a2 sin kx2, ঠিক আছে? তাহলে এটা আমার একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল z, এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। কমপ্লেক্স নাম্বারকে আমি সবসময় এইভাবে লিখতে পারি, মডিউলাস অফ z e to the power I theta, তাহলে root over a square plus b square, obviously z মডিউলাস অফ z টা হবে root over a square plus b square, আর থিটাটা কি হবে tan inverse b by a। yes, আচ্ছা যেহেতু এখানে মাইনাস আছে আমার এখানে মাইনাস হবে, এটা লিখতে ভুলে গেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে হ্যাঁ বল, থিটা আর z কে ওই ফর্মে লিখে দেবে। হ্যাঁ থিটা আর z কে ওই ফর্মে লিখে এই দেখ এই কমপ্লেক্স ফর্মটাকে আমি এভাবে লিখতে পারি, লিখে এই দেখ y equals to root over a square plus b square e to the power I omega t minus e to the power I phi, এখানে phi ধরেছি, phi হচ্ছে tan inverse b by a। এই হুবহু একটা জিনিস তো আমাদের SHM এ ছিল। হ্যাঁ এটা SHM এ ছিল, তোদের কমপ্লেক্স কি বলে সরি অল্টারনেটিং কারেন্টে ছিল, এই জিনিস তো মানে সব জায়গায় ইউজ হয়। আচ্ছা, আর তোদের কমপ্লেক্স নাম্বারও তো সেকেন্ড ইয়ারে আছে না, এই ফার্স্ট পেপারে ম্যাথের? জানি না কোন পেপারে কি আছে। হ্যাঁ আছে, মানে কমপ্লেক্স নাম্বার ডেফিনেটলি আছে, কমপ্লেক্স কিন্তু আছে ফার্স্ট পেপারে, মানে সেকেন্ড পেপারটা আর কি, যেটা প্রথমে হবে প্রথম দিন। হ্যাঁ আমি পেপারটা জানি না, তবে ওই কমপ্লেক্স নাম্বার পেপারটি হবে এলপিপি ছাড়া যেটা আছে সেই পেপারটাই, যেটা অ্যালজেব্রার পেপার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটাকে এই ইকুয়েশনটাকে আমি নিচে এইটার মতো করে লিখতে পারি, y a e to the power I omega t minus phi। খেয়াল করে দেখ এটাও আরেকটা ইকুয়েশন হয়ে গেল, এটাও আমার একটা SHM এর ইকুয়েশনের ফর্মে, SHM এর ইকুয়েশন হয়ে গেল। यस, যেটার অ্যামপ্লিটিউড কত, যেটার বিস্তার ক্যাপিটাল A কত, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে এই অ্যামপ্লিটিউডটাকে নিয়ে আমার কাজ করতে হবে, মেন আইডিয়া হচ্ছে এই অ্যামপ্লিটিউডটা, কারণ এই অ্যামপ্লিটিউডটাও নির্ধারণ করবে
যে আমার পি পয়েন্টে ব্রাইট ব্যান্ড হবে না ডার্ক হবে। আচ্ছা, বুঝতে পারলি তো? হ্যাঁ ব্রাইট অর ডার্ক, বেশ। এটাই এটাই নির্ধারণ করবে। তো কি করব, আমি এটাকে বার করবো এবার, মানে এত বুদ্ধি কাজ করলাম করে এবার আমায় ক্যাপিটাল এটাকে বার করতে হবে। ক্যাপিটাল এ কি, এ ক্যাপিটাল এ স্কয়ার ইকুয়াল টু স্মল এ স্কয়ার প্লাস স্মল বি স্কয়ার। এর যে ভ্যালুটা আছে কি ছিল একবার দেখে নি, এইটা এ পুরোপুরি স্কয়ার করে দেব, বিটাকেও পুরোপুরি স্কয়ার করব, নর্মাল আস্তে আস্তে ক্যালকুলেট করব, করে দেখ কি বেরোচ্ছে। এই ক্যালকুলেশন তো আশা করছি কোনো ব্যাপার না, আরামসে করা যাবে। ফাইনাল ফর্মটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ফাইনাল ফর্ম। এ স্কোয়ারটা কি বেরোচ্ছে দেখ, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos k x2 minus x1, এটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম। এই যে cos kx যেটা আছে, এই k x2 minus x1 এটাকে আমি ধরবো হচ্ছে ডেল্টা, যেটাকে আমি বলবো হচ্ছে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। ফেজ ডিফারেন্স কাদের মধ্যে দশা পার্থক্য বলতো, যে দুখানা ওয়েভ যে আসছে S1 থেকে আর S2 থেকে, S1 থেকে আর S2 থেকে যে দুটো ওয়েভ আসছে তাদের মধ্যে দশা পার্থক্য, খেয়াল রাখবি, ফেজ ডিফারেন্স। ওকে, তো সেটাকে আমি ডেল্টা হিসাবে লিখে দিয়েছি। এবার আমার কাজ হবে ডেল্টা নিয়ে, এবার কাজ হবে ডেল্টা নিয়ে। ডেল্টাটা কি, k ইনটু x2 মাইনাস x1। x2 মাইনাস x1 টা কি খেয়াল কর, একটু উপরে যাবো ছবিটায়, খেয়াল করে দেখ। এই যে মেন পিকচারটা ছিল, আমি বলেছিলাম S1 থেকে P এর দূরত্বটা হচ্ছে x1 আর S2 থেকে P দূরত্বটা হচ্ছে x2। তার মানে এই যে ওয়েভটা, প্রথম ওয়েভটা, মানে দেখ অবভিয়াসলি এই উপরের ওয়েভটা আমাকে কম পাথ গেছে P তে যেতে গিয়ে এই ছবিটা অনুযায়ী, আর S2 টা বেশি পাথ ট্রাভেল করেছে। তাদের এদের দুজনের পাথ ডিফারেন্সটাই হচ্ছে আমার S2 মাইনাস S1, দ্যাট ইজ x2 মাইনাস। হ্যাঁ, ওটা P এর জন্য, ওটা হচ্ছে পাথ ডিফারেন্স। তার মানে এটা পাথ ডিফারেন্সকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ। তার মানে এই যে যেটা আছে x2 মাইনাস x1 সেটা রিপ্রেজেন্ট করে, এখানে একটু ভুল লিখে ফেলেছি, এটাকে কারেকশন করতে হবে। ডেল্টাটা হচ্ছে ফেজ ডিফারেন্স, আর x2 মাইনাস x1 হচ্ছে, ডেল্টাটা হচ্ছে ফেজ ডিফারেন্স, আর x2 মাইনাস x1 যেটা সেটা হচ্ছে আমার পাথ ডিফারেন্স। বলছি দাদা, পাথ ডিফারেন্সটা তো কনস্ট্যান্ট নয়। এই ক্ষেত্রে দেখ পি পয়েন্টের জন্য ফিক্সড, কিন্তু যেমনি তুই পয়েন্টটাকে চেঞ্জ করবি, পি পয়েন্টটাকে নিচে সরাবি, তখন আমার পাথ ডিফারেন্সটা চেঞ্জ হবে। সেটাই তো বললাম, মানে পাথ ডিফারেন্সটা কনস্ট্যান্ট, পর্দার আলাদা আলাদা পয়েন্টের জন্য আলাদা পাথ ডিফারেন্সটা। আর সেই অনুযায়ী এই পাথ ডিফারেন্সের উপর নির্ভর করবে যে আমার ব্রাইট ব্যান্ড হবে না ডার্ক ব্যান্ড হবে, বুঝতে পারলি? তাহলে এবার আসছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেটাকে আমরা বাংলায় বলি গঠনমূলক ব্যতিচার। আচ্ছা, গঠনমূলক মানে যেখানে আলো দেখা যাবে, ব্রাইট স্পট দেখা যাবে, ব্রাইট ব্যান্ড যেখানটায় হবে, সেই জায়গাগুলোতে আমি বলবো যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে বা গঠনমূলক ব্যতিচার হচ্ছে। তো এটার কন্ডিশন কি হতে হবে খেয়াল করে রাখবি, এইখানটায় কস টার্ম আছে, কস ডেল্টার দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে +1 ম্যাক্সিমাম ভ্যালু, দুটো ভ্যালু হয় না, অনেকগুলো ভ্যালু হয়, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হয় +1, মিনিমাম ভ্যালু হয় -1। আচ্ছা, তুই একটা জিনিস দেখ, যদি তোর কস ডেল্টাটা যদি +1 হয় তাহলে তুই এর ভ্যালুটা পাবি হচ্ছে, যদি cos ডেল্টা যদি +1 হয় তাহলে তোর এই যে অ্যামপ্লিটিউড যেটা আছে a স্কয়ার, সেটা হয়ে যাবে আমার a1 স্কয়ার প্লাস a1 প্লাস a2 হোল স্কয়ার, ঠিক কি না? আচ্ছা, এই ফর্মুলায় ফেলে দেখ, যদি cos ডেল্টা +1 হয়, তার মানে দুটো যে ওয়েভ রয়েছে তাদের দুটো ওয়েভের অ্যামপ্লিটিউডের যোগফলের হোল স্কয়ার, হ্যাঁ, মানে ওটা তো a স্কয়ারটা, তার মানে এটা কি শুধু a1 প্লাস a2, যদি স্কয়ারটা তুলে দে a1 প্লাস a2 যোগফল। কিন্তু যদি মাইনাস হতো, যেটা -1 হতো, সেক্ষেত্রে কি হতো? -1 এর ক্ষেত্রে কি হতো তুই খেয়াল করে দেখ, cos ডেল্টা মাইনাস হয়ে গেলে a1 টা তোর a1 মাইনাস a2 মানে বিয়োগফল হতো, মানে এক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউডটা কম হতো, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা কম হতো। আচ্ছা, তার মানেই বোঝা যাচ্ছে যে এই মাইনাস হওয়া বা এই জিনিসটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে, এটা ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, কারণ অ্যামপ্লিটিউডটা কমে গেল। আর এই প্লাস হওয়াটা আমার গঠনমূলক ব্যতিচারকে রিপ্রেজেন্ট করছে, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সকে রিপ্রেজেন্ট করছে।
আচ্ছা তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কেস কি হবে, cos ডেল্টা 1 হতে হবে, খেয়াল রাখবি cos ডেল্টা +1 হতে হবে। 1 cos ডেল্টা কখন +1 হবে, যখন ডেল্টা 2m পাই হবে, মানে ইভেন মাল্টিপল অফ পাই। খেয়াল করে দেখ, cos ইভেন মাল্টিপল অফ পাই এর জন্য কিন্তু আর 0 এর জন্য আর ইভেন মাল্টিপল অফ পাই এর জন্য cos 1 হয়, +1 হয়। বুঝতে তাহলে পেরেছি। ডেল্টা যদি ইভেন মাল্টিপল অফ পাই হয়, তুই ডেল্টাটা কি ছিল, x k x2 - x1, সেটাও আমার 2m পাই হতে হবে। 2m পাই, হ্যাঁ। তাহলে আমার পাথ ডিফারেন্সটা x2 - x1 কি হয়ে যাচ্ছে, 2m λ/2। তার মানে x1 আর x2 এর মধ্যে অ্যাট লিস্ট তোর λ2 এর ডিফারেন্স থাকতে হবে, 2 λ2 এর ডিফারেন্স থাকতে হবে, 2 λ2 এর মানে একটা, মানে অ্যাকচুয়ালি ল্যামডা ডিফারেন্স থাকতে হবে, 2 λ2 এর ডিফারেন্স, m = 1 বসা, মানে m lambda, হ্যাঁ m = 1 lambda, or else তুই m এর জায়গায় তুই 0 বসা, lambda মাল্টিপলস, lambda m মাল্টিপলস, মানে ওই lambda or মাল্টিপলস, else কোনো ডিফারেন্স না থাকলেও হবে, m0 বসা, m0 বসা। তাহলে x1 = x2 যদি হয়, তাহলেও তুই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাচ্ছিস, x1 = x2 যদি হয়। হ্যাঁ এটা কখন হবে, এটা কন্ডিশনটা হচ্ছে যদি m = 0 ধরিস, আর m = 1 এর জন্য তুই ল্যামডা পাচ্ছিস, খেয়াল করে দেখ। হ্যাঁ তাহলে এবার তুই একটু উপরের ছবিটায় চলে যাই, এটা বুঝতে পারলি তো, x1 = x2 এর জন্য মানে m = 0 এর জন্য আমি কিন্তু গঠনমূলক ব্যাটিচার পাচ্ছি। একটু উপরের ছবিটায় চলে যাই, তুই এই জায়গাটা খেয়াল কর, মিডল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় সি, সেন্ট্রাল। এই দুজনের পাথ ডিফারেন্স s1 আর s2 থেকে কিন্তু এক, মানে x1 = x2, এই দুজনের পাথ ডিফারেন্স 0, পাথ ডিফারেন্স 0। তার মানে সি পয়েন্টে আমি কি পাবো সব সময়, সি পয়েন্টে সব সময় ব্রাইট পাবো সেন্ট্রালটায়। আচ্ছা, কারণ দুটো ওয়েভ সি পয়েন্টে একই দশায় মিট করবে। হ্যাঁ, বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ, ওর ট্রেইল গুলো কি বলে, মাথাটা, মানে মাথাটা সবসময় মিট করবে। মাথা হোক না, দেখ এটা কিন্তু যে মাথাটাই মিট করতে হবে তার কোনো মানে নেই। ধর এই ওয়েভটার এটার মাথাটা মিট করলো, পরের ওয়েভটারও মাথাটা মিট করলো, দুজনের মাথা মিট করলো, তাহলেও তুই ব্রাইট পাবি। আর দুজনের যদি এই ট্রাফটা মিট করে, তাহলেও তুই ব্রাইট পাবি। দুজনের ট্রাফটা মিট করলো, মানে একই দশায়, একমাত্র একজনের মাথা অন্যজনের, মানে ক্রেস্ট একজন অন্যজনের টাপ, তখন তো ডার্ক হয়ে যাবে। ও তো দুজনের সিমিলার জিনিসই মিট করবে, সেটাই বলতে, তবে ব্রাইট হবে। বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সি সেন্ট্রালটা সবসময় আমার ব্রাইট হবে, খেয়াল রাখবি, সেন্ট্রালটা সবসময় ব্রাইট। তাহলে এটা হয়ে গেল। তাহলে আর ইন্টেন্সিটিটা আমরা জানি, এটা আমরা ওই সাউন্ডের ক্ষেত্রে পড়েছি যে ইন্টেন্সিটিটা সবসময় আমার অ্যামপ্লিটিউডের স্কয়ারের উপর নির্ভর করে। তাহলে I is proportional to a square, that is obviously a1 plus a2 whole square। ঠিক আছে, I is proportional to a1 plus a2 whole square। তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি হবে? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে a1 plus a2 whole square, মানে দুজনের যোগফলের স্কয়ারের সমান। দুটো আলাদা আলাদা যে ওয়েভ আছে s1 থেকে আর s2 থেকে, তাদের অ্যামপ্লিটিউডের যোগফলের স্কয়ারের সমান। ঠিক আছে তো? ঠিক আছে। নেক্সট, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অবভিয়াসলি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কেস হচ্ছে cos ডেল্টা আমার -1 হতে হবে, cos ডেল্টা -1 হতে হবে। cos ডেল্টা কখন -1 হয়? যদি ডেল্টা আমার, এই যে ডেল্টা আমার 2m + 1 পাই হয়, মানে অড মাল্টিপল অফ পাই। 180 ডিগ্রির জন্য আমার cos -1 হয়, খেয়াল কর, অড মাল্টিপল অফ পাই। হ্যাঁ, এটা পড়েছিলাম, অড মাল্টিপল অফ পাই। তাহলে এখানটায় ডেলের জায়গায় ছিল, একদম। তাহলে পাথ ডিফারেন্সটা কি হবে? অড মাল্টিপল অফ λ/2। এবার দেখ, তার মানে তোর একজনের ক্রেস্ট এসে মিট করছে, অন্যজনের ট্রাফ এসে মিট করছে, তবেই মানে দুজনের মধ্যে ঠিক λ/2 এর ডিফারেন্স আছে। এই দুটো ওয়েভের মধ্যে কত ডিফারেন্স আছে? λ/2 এর ডিফারেন্স আছে। λ/2 এর, তাই তো হতে হবে, তোকে অড মাল্টিপল অফ λ/2 হতে হবে। ইভেন মাল্টিপল কেন হবে না? কারণ ইভেন মাল্টিপল হওয়া মানে ল্যামডা হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলি তো? আর ল্যামডা হলে তো হবে না, তাহলে তো সেই দুটোরই সিমিলার জিনিস মিট করে যাবে। ক্লিয়ার হলো তো আইডিয়াটা? হ্যাঁ একদম। তাহলে এটার ক্ষেত্রে ইন্টেন্সিটি কত হবে? অবভিয়াসলি a1 - a2 হোল স্কয়ার। এবার দেখ, যদি দুখানা
সোর্স S1 আর S2, ওই যে দুখানা কোহারেন্ট সোর্স যেটা ছিল, ওদের যদি অ্যামপ্লিটিউড সেম হয়, দ্যাট ইজ A1 ইকুয়ালস টু A2 হয়, যেটা হতে পারে, যেটা কখন হয়, যদি তুই একই লাইট ইউজ করিস। তুই একই লাইট থেকে তুই যদি ওই দুটো সোর্স, মানে ওই যেটা আমরা স্লিট দিয়ে বানাচ্ছি, রেখা ছিদ্রটা দিয়ে যেটা বানাচ্ছি, যে একটাই সোর্স আছে আর দুখানা রেখা ছিদ্র দিয়ে দিচ্ছি, তাহলে তার ক্ষেত্রে তাদের অ্যামপ্লিটিউডটাও সেম হবে। এই অবস্থায় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ইন্টেন্সিটি কিন্তু জিরো হয়ে যাচ্ছে একেবারে, কারণ A1 ইকুয়ালস টু A2। হ্যাঁ, ইন্টেন্সিটি জিরো হওয়া মানে কি? ডার্ক। আচ্ছা, ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিয়েছি মিনিমাম ইন্টেন্সিটি, তাহলে কত হতে পারে? যদি A1 ইকুয়ালস টু A2 হয়, তাহলে মিনিমাম ইন্টেন্সিটি হয়ে যাবে 0, দ্যাট ইজ ডার্ক ব্যান্ড উইল অ্যাপিয়ার এট P। এটাকে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলি বা ধ্বংসাত্মক ব্যতিচার। যদি সিমিলার লাইট হয়, মানে একই সোর্সের লাইট আর হয়, যদি দেখ এবার একই সোর্স যদি নাও হয়, কিন্তু তাও আমার A1 আর A2 কাছাকাছি হবে, খুব বেশি মানে অ্যামপ্লিটিউড যদি ওই ধরে নাও ডিফারেন্সটা যদি জিরো হয়ে যায়, তবেই বাংলা কথা ধ্বংসাত্মক ব্যতিচার হবে। সেটা না, তোর কম হবে, কম হবে। তুই একটা জিনিস খেয়াল কর, A1 আর A2 খুব বেশি ডিফারেন্স কিন্তু হবে না, A1 আর A2 কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, তাহলে তুই একটা জিনিস খেয়াল কর, যদি দুজনের যোগ হয় আমার ইন্টেন্সিটিটা প্রায় ডবল হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাবে। কিন্তু যদি দুটো বিয়োগ হয় প্রায় ইন্টেন্সিটিটা না নেই বরাবর একদম হয়তো। হ্যাঁ, তো যে কোনো ক্ষেত্রে আমার এটাই আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, মানে A1 মাইনাস A2 কম হবে যখন ইন্টেন্সিটিটা, সেটাকেই ডিস্ট্রাকটিভ বলবো। কিন্তু আমি বলছি যে একদম পারফেক্ট ডার্ক কখন হবে? যদি দুটো সেম হয়। আচ্ছা, এটাই বলতে চাইছি, কিন্তু ডিস্ট্রাকটিভ আমি এটাকেই বলবো যখন আমার A1 মাইনাস A2 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখানে ওই গল্পগুলোই লেখা রয়েছে যে মিডিল পার্টটা যেটা আছে সেটা সেন্ট্রালটা সবসময় ব্রাইট হবে, তারপরে একটা ফার্স্ট অর্ডার ডার্ক হবে উপরে আর নিচে, তারপরে আবার তুই ফার্স্ট অর্ডার ব্রাইট পাবি, তারপর আবার তুই সেকেন্ড অর্ডার ডার্ক পাবি উপরে আর নিচে। এইভাবে তুই মানে এই যে পটিগুলো তৈরি হবে, যে ইন্টারফারেন্স ফ্রিঞ্জগুলো তৈরি হবে, সেইগুলোকে তুই ওইভাবে বিন্যাস করতে পারিস। মানে সেন্ট্রালটা, মাঝখানে একটা সেন্ট্রাল, তারপরেরটা ফার্স্ট অর্ডার ডার্ক, তারপরেরটা ফার্স্ট অর্ডার ব্রাইট, তারপরেরটা আবার সেকেন্ড অর্ডার ডার্ক, তারপরটা সেকেন্ড অর্ডার ব্রাইট, এরকম করে তুই লেফট সাইডেও পাচ্ছিস আবার রাইট সাইডেও পাচ্ছিস। বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা খুব দরকার। এবার আমরা ওই এটা এইচএসএ দিত এই জিনিসটা, প্রতিপ্রস্থ বার করা, প্রস্থচ্ছেদ বের করা। হ্যাঁ, ল্যামডা ডি বাই স্মল ডি বের হতো ফর্মুলা। ডিটা কি? স্মল ডিটা হচ্ছে এই যে দুখানা সোর্স রয়েছে, এদেরকে আমি সুসংগত উৎস বলবো। S1 আর S2 কে আর আমি রেখা ছিদ্র ধরবো না, এবার আমি ধরবো দুখানা সুসংগত উৎস, মানে দুখানা কোহারেন্ট সোর্স, S1 আর S2 কে। এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে স্মল ডি, আর এই দুটো উৎস থেকে স্ক্রিন মানে পর্দার ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, আর এই দুটো লাইট যে বেরোচ্ছে তার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। তাহলে যে আমার যে পটিগুলো তৈরি হবে তার মধ্যে থেকে দুখানা, ধর এটা আমার ডার্ক ফ্রিঞ্জ, এই দুটো ডার্ক ফ্রিঞ্জের মধ্যে দূরত্বটা হচ্ছে বিটা, আর দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে, মানে পাশাপাশি দুটো ব্রাইট ফ্রিঞ্জ আর পাশাপাশি দুটো ডার্ক ফ্রিঞ্জ, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমার বিটা। বিটা হচ্ছে ল্যামডা ডি বাই স্মল ডি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এই যে বিটাটা যে আমার ল্যামডা ডি বাই স্মল ডি, আর এখান থেকে অঙ্কও দেয় যে তোকে ধর ল্যামডা দিয়ে দিল, তোকে বিটা দিয়ে দিল, আচ্ছা, তোকে কতটা পর্দাটা কত দূরে আছে সেটাও বলে দিল, তোকে বললো যে তাহলে এই দুটো সুসংগত উৎস দুখানা যে আমার কোহারেন্ট সোর্স আছে S1 আর S2, তাদের মধ্যে ডিস্টেন্স কত, স্মল ডিটা বার করতে হবে এই ফর্মুলায় ফেলে। এরকম অঙ্ক দেয় 1 নম্বরের। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আর এইটার প্রুফ আছে যে বিটাটা যে এই জিনিসটা বার করে কিভাবে আসে সেটা আমরা দেখব। তো সিম্পল আমি এই ছবিটা আঁকবো। ছবিটা দেখতে পাচ্ছিস কি? আচ্ছা, এই উপরের ছবিটাও আঁকলে হতো। দেখ, খেয়াল কর, এইটা টোটালটা ডি, এটা ক্যাপিটাল ডি। আমি ধরছি পি বিন্দুতে আমি পি বিন্দুটাকে, আমি সি থেকে পি বিন্দুর দূরত্বটাকে আমি এক্স এম ধরলাম। আমি ধরে নিচ্ছি পি বিন্দুতে এমতম উজ্জ্বল পুটি তৈরি হচ্ছে, এমএথ ব্রাইট ব্যান্ড আমি আপাতত ধরে নিচ্ছি। আচ্ছা, এমএথ ব্রাইট ব্যান্ড পি বিন্দুতে তৈরি হচ্ছে, এমতম উজ্জ্বল পুটি পি বিন্দুতে।
তার দূরত্ব হচ্ছে সেন্ট্রাল থেকে হচ্ছে xm, এই সি পয়েন্টের থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে xm। এবার তুই দেখ তুই একটা এরকম ট্রায়াঙ্গেল টানতে পারবি কিনা বল। এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো এই ডিসটেন্সটা কত বলতো? আরেকটা ব্যাপার দেখে রাখ, এইটা হচ্ছে আমার d/2, এটা d/2, এই ডিসটেন্সটাও d/2, ঠিক আছে, দুটোই হচ্ছে d/2। তাহলে x - d/2 না x - d/2, হ্যাঁ ঠিকই বললি তো, পুরোটাই x, তাহলে এইটুকুনি আমার xm - d/2 হবে। xm কিন্তু সাবস্ক্রিপ্টে m আছে, xm - d/2 হবে। আচ্ছা এটা কি স্ট্রেট লাইন? হ্যাঁ এটা কি স্ট্রেট লাইন নাকি কার্ভ? এটা কি স্ট্রেট লাইন এই s থেকে যেটা টেনে? হ্যাঁ পারপেন্ডিকুলার স্ট্রেট। না স্ট্রেট লাইন হলে obviously ওটা d/2 হবে। আমি আসলে বুঝতে পারিনি, এটা একটু ছবিটা অতটা ভালো হয়নি তাই, কিন্তু এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। না আর তাহলে তুই এইটা বল কত হবে, এই টোটালটা কত হবে? কোনটা টোটালটা? এই p থেকে এই d হবে, স্মল d। তুই বলতে পারছিস s1 - s2। এই এতটা হচ্ছে না হবে না, আমি p থেকে বলছি, এইখান থেকে বলছি না, এখান থেকে তো d হতো, আমি p থেকে বলছি। তুই খেয়াল করে p থেকে c হচ্ছে xm, তার থেকে তুই আরো d/2 যোগ হচ্ছে, তাহলে xm + d/2 হবে কি হবে? চেষ্টা করব ভাই, ঠিক আছে দেখব। আচ্ছা xm + d/2। আসলে কেসটা কি বলতো, আমি একটা ট্রায়াঙ্গেল দিয়ে আমি এই পাইথাগোরাস থিওরেম দিয়ে আমি বার করতে চাইছি আমি এইটাকে s2p কে বার করতে চাইছি, s2p এর ভ্যালুটা। দেখ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে কিনা, এইটা দেখ, এটা আমি জানি d, এটা আমি জানি d, আর এই পুরোটা হচ্ছে xm + d/2, এবারে আমি d/2, তাহলে s2 টা বার করতে পারবো। xm + d/2, হ্যাঁ তাহলে ওই অতিভুজটার ভ্যালু পেয়ে যাবে obviously similarly এই ট্রায়াঙ্গেলটা যদি দেখিস তুই দেখ, এইটা হচ্ছে ক্যাপিটাল d, এই ডিসটেন্সটা ক্যাপিটাল d, হ্যাঁ, আর এই ডিসটেন্সটা হচ্ছে তুই বললি xm - d/2, এই ডিসটেন্সটা। হ্যাঁ এবার ওইটা পেয়ে যাবো, হাইপোটেনিউসটা obviously s1p পেয়ে যাব, এই যে s1p টা। s2p² হচ্ছে d² + xm + d/2 হোল স্কয়ার, আর s1p হচ্ছে d² + xm - d/2 হোল স্কয়ার, ঠিক আছে, এই পাইথাগোরাস থিওরেম ইউজ করে। এই যে এখানে ছবিটা এঁকেও দিয়েছি বোঝার জন্য। তাহলে এখান থেকে আবার বাইনোমিয়াল ফর্মে আমি ভাঙবো, বাইনোমিয়াল ফর্মে s2p কি বেরোবে, d ব্র্যাকেটে 1 + xm, হাফ টাকে নামাতে হবে obviously এই যে এইটা বেরোবে হাফ, এই যে এখানে হাফ এসেছে, হ্যাঁ রুট ওভারটাকে আমি করে দিয়েছি, ঠিক আছে, d 1 + হাফ xm + d/2 বাই ক্যাপিটাল D হোল স্কয়ার, ঠিক আছে। সিমিলারলি s1p টাও সেম হবে, শুধু এইখানটা মাইনাস আছে, এখানে প্লাস ছিল, এখানটায় s1p তে মাইনাস আছে। তাহলে এবার খেয়াল করে দেখ s2p - s1p টা কি জিনিস, পাথ ডিফারেন্স আটকে যাচ্ছে ভীষণ। s2p - s1p, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো দাদা আটকে গেছে, দাঁড়া বলতে মাদল কোন করেছিল, ইয়ে আটকে গেছিল দাদা, মনে স্ক্রিনটা শেয়ার হচ্ছে, ওবেলা নেমন্তন্ন আছে আমার, হ্যাঁ এই তো আসছে, হ্যালো হ্যাঁ স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আমি তোমার কথাটা আটকে গেছিল। আচ্ছা এবার দেখ, এবার আসছে, এবার স্পষ্ট হচ্ছে, নেমন্তন্ন তোমার আমার বলাদার আর রবিদার। হ্যালো শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ এবার শুন। আচ্ছা s2p টা বুঝতে পারলি তো, s2p টা বুঝতে পারলি তো, এই ভ্যালুটা হবে, হ্যাঁ তো বাইনোমিয়াল মেরেছে ওটা তো, আর s1p টাও পেয়ে যাচ্ছি সেই একই ভাবে। এবার খেয়াল করে দেখ s2p - s1p আমার পাথ ডিফারেন্স ছিল, আচ্ছা ঠিক কি না? দুপুরবেলা যেতে বলেছে, এইখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা, এটাই তো পাথ ডিফারেন্স। তো পাথ ডিফারেন্সটা আমি বার করব, আর আমি কি ধরেছি যে p পয়েন্টে আমার ব্রাইট ফ্রিঞ্জ আছে, p পয়েন্টে আমার ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তো ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হওয়ার কন্ডিশন কি, পাথ ডিফারেন্সটা কি হতে হতো, 2m λ/2 হতে হতো, ইভেন তো মানে ইভেন মাল্টিপল λ/2 এর ইভেন মাল্টিপল হতে হতো। তাহলে এবার আমি ওই কন্ডিশনটা ইউজ করলাম, s2p - s1p = 2m λ/2,
ঠিক আছে, কন্ডিশনটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার S2P আর S1P এর এই যে দুটো ভ্যালু বেরিয়েছিল এটাকে বসাবো, বসিয়ে ঠান্ডা মাথায় ক্যালকুলেট করব, আমি এই জিনিসটা পাবো। এইটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কি করে হলো বুঝতে পারলি তো? জাস্ট এই বাইনোমিয়ালের ফর্মটা বসিয়ে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে এই জিনিসটা পেলাম, এটা পাচ্ছি, এটা ফর ব্রাইট ব্যান্ড পাচ্ছি, ব্রাইট ব্যান্ডের জন্য এই ইকুয়েশনটা প্রযোজ্য। দাদা তুমি একটা কাজ করো না, কিছু একটা রিফ্রেশ করার থাকলে কি প্রবলেম ভীষণ হচ্ছে? কথাটা আটকে যাচ্ছে। আচ্ছা একটু তাহলে পুরো স্ট্রিমটা আটকে যাচ্ছে, খুব স্ট্রিমটা আটকে যাচ্ছে। এটাই সুবিধা। আচ্ছা তাহলে এই কেসটা দেখ, এইখান থেকে আমি পেলাম কি, এই জিনিসটা পেলাম ব্রাইট ব্যান্ডের জন্য, ব্রাইট ব্যান্ডের mth ব্রাইট ব্যান্ডের একটা কন্ডিশন পেলাম, mth ব্রাইট ব্যান্ডের একটা কন্ডিশন পেলাম যে mth ব্রাইট ব্যান্ড যেখানে ফর্ম করবে তার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার এই জিনিসটা হবে xm ইকুয়ালস টু কি হবে দেখে রাখ, xm ইকুয়ালস টু m lambda স্মল d বাই ক্যাপিটাল D। এটা হচ্ছে mth ব্রাইট ব্যান্ডের সেন্টার থেকে ডিসটেন্স। হ্যাঁ বল কি বলছিস? ক্যাপিটাল D বাই স্মল d। হ্যাঁ তাই তো, d বাই স্মল d। হ্যাঁ তাই তো, তুমি উল্টোটা যাই হোক বলো, ঠিক আছে চলো। না আমি xm টা দেখ। আরে হ্যাঁ সেটাই বলছি, তুমি আসলে উল্টোটা বলেছিলে, আমি বলছি আর কি, তুমি বলো, কোনো চাপ নেই। সরি হ্যাঁ ঠিক আছে, কোনো আরে কোনো ঠিক আছে। তাহলে নেক্সট চলো, এবার ধর এটা তো আমার এই কন্ডিশনটা হচ্ছে আমার mth ব্রাইট ফ্রিঞ্জের জন্য, m+1th ব্রাইট ফ্রিঞ্জের জন্য কন্ডিশনটা হবে এটা, জাস্ট m এর জায়গায় m+1 বসা, এখানে x এর জায়গায় xm+1 হয়ে যাবে। তাহলে আমার ফ্রিঞ্জ উইডথটা কি হবে? এই দুজনের বিয়োগ, xm+1 মাইনাস xm। বুঝতে পারলি? ব্যাস এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আমার ফর্মুলা, এইটাই আসে, বিটা ইকুয়ালস টু ল্যামডা d বাই স্মল d। আচ্ছা নেক্সট, শেপ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস। শেপ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জেসটা কিরকম হবে? সেম কাজ আমরা করব, আমরা পি পয়েন্টটাকে দেখছি একই জিনিস যেটা আমরা একটু আগে করেছিলাম। এখানটায় আমরা শুধু ধরছি কি, আচ্ছা এখানটায় দেখ আমরা এই বরাবর ওয়াই অ্যাক্সিস ধরেছি, আসলে বইতে এইভাবেই করা আছে, ঠিক আছে, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, উপর বরাবর এক্স অ্যাক্সিস ধরেছি, ঠিক আছে তো। আসলে এটা কেসটা হচ্ছে আমরা উপর থেকে দেখছি, এটা তো থাকবে অ্যাকচুয়ালি হরিজন্টাল। আচ্ছা এই পুরো জিনিসটা তো সেটআপটা তো হরিজন্টাল থাকে, আর আমি উপর থেকে দেখছি, এমন ভাবে দেখছি আর কি। বুঝতে পেরেছি ব্যাপারটা। তো সেই কারণে ওই সাইডে আমি x নিয়েছি, এই সাইডে y নিয়েছি। এই পয়েন্টটা হচ্ছে পি ওয়াই কমা এক্স। একটুখানি গন্ডগোল হতে পারে কারণ x আর y পজিশন চেঞ্জ হয়ে আছে। তুই এই জিনিসটা দেখ, এইটাকে অরিজিন ধরা হয়েছে 0 0, তাহলে এই পয়েন্টটা x অ্যাক্সিস অনুযায়ী এই পয়েন্টটা হবে 0, d/2 s1 এর পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে আমার 0, মাইনাস d/2। খেয়াল রাখবি অরিজিনটা 0, 0 আছে। আচ্ছা ঠিক আছে তো। এবার তাহলে আর এই পয়েন্টটা পি পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে y, x। তাহলে আর পি পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যার ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট। খেয়াল রাখবি পি পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, কারণ ওই পয়েন্টে দুটো রে s1 আর s2 থেকে একই ফেজে এসে মিট করছে, তাই জন্য ওই পয়েন্টের পি পয়েন্টের কিন্তু দশা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না, আইদার পি পয়েন্টে ব্রাইট ব্যান্ড ফর্ম হবে বা ডার্ক ব্যান্ড ফর্ম হবে, কিন্তু সেটাই থাকবে, সেটা কিন্তু টাইমের সাথে চেঞ্জ করবে না। বুঝতে পারলি তো? তাহলে এবার আমি কি করব, পাতি ক্যালকুলেশন, সেই দেখ একই জিনিস, s1p হোল স্কয়ার s1p স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার প্লাস x মাইনাস d/2 হোল স্কয়ার, আর s2p স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার প্লাস x প্লাস d/2 হোল স্কয়ার। ওই x এর জায়গায় x ধরা হয়েছে, এই লেন্থটাকে x ধরেছি, করে আমি পাথ ডিফারেন্সটা বার করব। পাথ ডিফারেন্সটা এখানে ডেল্টা হিসেবে রিপ্রেজেন্ট করছি, ডেল্টা ইকুয়ালস টু s2p মাইনাস s1p। পাতি ক্যালকুলেশন করব, করে আমাকে এখানটায় এটা একটুখানি মনে রাখার ব্যাপার আছে, আমাকে এটাকে এখানটা একটু মানে কি বলবো, একটু প্র্যাকটিস রাখতে হবে, বা সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা বাদ রাখাও যেতে পারে, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, এই জায়গা থেকে দেয় না নর্মালি, এটা বাদ রাখতে পারিস, আর যদি করতে পারিস সময় থাকে করবি। এই ক্যালকুলেশন করে একটু বড় ক্যালকুলেশন আসবে, তোর এই ফর্মটা আনতে হবে, এটা একটা হাইপারবোলার ইকুয়েশন, এগুলো মনে রাখাও ঝামেলা, কিন্তু এইটা একটা হাইপারবোলার ইকুয়েশন আসবে।
আচ্ছা তো এই ইকুয়েশনটা আনতে হবে। এইখানে যে ডেল্টাটা হচ্ছে আমার, খেয়াল রাখবি এই পাথ ডিফারেন্সটা S2P মাইনাস S1P, ঠিক আচ্ছা আছে? এই যে ফর্মটা এলো তো ক্যালকুলেট করে, এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। তার মানে কি বলছে, ফ্রিঞ্জ গুলো এইভাবে ফর্ম করবে, S2 আর S1 এর মাঝে ফ্রিঞ্জ গুলো এইভাবে ফর্ম করবে। মানে ব্যাপারটা বলতে চাইছে, এইটা তো আমার S2 ছিল, S1 ছিল, এটা আমার S2 ছিল, এই দুজনের মাঝখানে আমার মানে ফ্রিঞ্জ তো ফর্ম করছে না, কিন্তু এই পয়েন্ট গুলোতে আমার ফেজ ডিফারেন্স গুলো কনস্ট্যান্ট থাকছে। এই যে আমি যেই কার্ভটা এঁকেছি, এই কার্ভ বরাবর আমার ফেজ ডিফারেন্সটা সেম থাকছে। আচ্ছা, বুঝতে পারলি তো? তো এবার যদি আমি আর এইভাবে ফর্ম করছে আর কি। এবার তুই একটা জিনিস ভেবে দেখ, যদি আমি এখানটায় একটা পর্দা রাখি, এই পয়েন্টে যে পর্দাগুলোতে আমার এই লাইনগুলো ক্রস করবে, সেই লাইন বরাবর আমি আইদার ডার্ক ফ্রিঞ্জ পাবো বা ব্রাইট ফ্রিঞ্জ পাবো, যে পয়েন্টে এই লাইনগুলো ক্রস করছে। তার মানে আমি পর্দাতে কিরাম দেখবো, আমি যদি সামনাসামনি পর্দা রাখি, আমি এরকম স্ট্রেট ফ্রিঞ্জেস দেখতে পাবো। তাই তো নর্মালি আমরা তাই করি। এই ফ্রিঞ্জ গুলোকে বলা হয় লোকালাইজড ফ্রিঞ্জ। এই যে এইটাকে বলা হয় লোকালাইজড ফ্রিঞ্জ। এই হচ্ছে ছবিটা, লোকালাইজড ফ্রিঞ্জ। আচ্ছা, কিন্তু যদি আমি নন লোকালাইজড ফ্রিঞ্জ, যদি আমি এইভাবে S1 আর S2 মাঝখানে রাখি স্ক্রিনটাকে, তখন কি হবে তুই খেয়াল করে দেখ। এইরকম ভাবে তোকে বলেছিলাম না লাইনস গুলো রয়েছে। হ্যাঁ, তুই একটা জিনিস খেয়াল কর, এই যে ছবিটা, যে পয়েন্ট, আর এটা তো আমার অ্যাকচুয়ালি আমি আঁকছি, এটা হচ্ছে, এটা তো আমি আঁকছি এটা প্যারাবোলা, কিন্তু প্যারাবোলাটা না, এটা তো একটা স্ফেরিক্যাল শেপে থাকবে। স্ফেরিক্যাল শেপে ডেফিনেটলি। তার মানে এই পয়েন্টটা আমার কি হচ্ছে, আমার একটা স্ফিয়ার মতো তৈরি করছে না, যেখানটায় আমার এই লাইনগুলো কাটছে। প্রজেকশনটা অবশ্যই স্ফিয়ার হবে। তাহলে অবভিয়াসলি আমার এখানে আমি রিং মতো পাবো, রিং মতো ফ্রিঞ্জেস পাবো। যদি আমি এই দুটো সোর্সের মাঝামাঝি স্ক্রিনটা রাখতে পারতাম, রিং দেখতে পাবো। বুঝতে পারলি? হ্যাঁ, তার মানে এইটাকে বলা হয় নন লোকালাইজ ফ্রিঞ্জ, এইগুলোকে। ঠিক আছে? এই পার্টটা চাইলে অ্যাভয়েড করতে পারিস, এই পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও সময় থাকলে করতে পারিস। আচ্ছা, এই যে শর্ট কোশ্চেন গুলো আছে না, এই কোশ্চেন গুলো খুব আসে 2 নম্বরের প্রশ্নতে, 2 নম্বর বা 1 নম্বরে। এখানে দেখবি কোশ্চেন গুলো দেওয়া রয়েছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, দেখ কি হবে যদি আমরা হোয়াইট লাইট দিই, এফেক্ট অফ হোয়াইট লাইট অন ইন্টারফারেন্স প্যাটার্ন। যদি আমরা অনেকগুলো আলো বেরোবে। হ্যাঁ, অনেকগুলো আলো না, ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে। অনেকগুলো তো বেরোবেই। কেসটা দেখ, আমরা এতক্ষণ যে লাইটটার কথা বলেছিলাম S1 S2, তারা সেম লাইট, মানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের। হোয়াইট লাইট মানে হচ্ছে অনেকগুলো ওয়েভলেন্থ আছে। এবার এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, XM এর ফর্মুলা। XM টার ল্যামডার উপর নির্ভর করে, ঠিক কি না? আচ্ছা, তার মানে যদি আমার একটা হোয়াইট লাইট থাকে, এখানে হোয়াইট লাইট থাকে, তুই খেয়াল করে দেখ, সেন্টার থেকে, এটা তো আমার সেন্টার সি, সেন্টার থেকে আমার দূরত্ব যত বাড়বে, ল্যামডার ভ্যালু তত বাড়ছে। মানে সরি, ল্যামডাটা যত বড় হবে, তার XM তত বাড়বে, মানে তার দূরত্ব তত বাড়বে। এবার দেখ, ভায়োলেট কালারের ল্যামডা কম রেডের তুলনায়, তাহলে রেডটা একই লাইট, একই রেড জন্য রেড লাইটটা উপরে একটু ফর্ম করবে, ভায়োলেটটা নিচে ফর্ম করবে, ঠিক কি? আচ্ছা, তার মানে এইটার জন্য, এই ইকুয়েশনটার জন্য আমার কি হচ্ছে, আমার যদি আমি হোয়াইট লাইট দিই, আমার যে কালার গুলো আছে সেগুলো ছড়িয়ে যাচ্ছে, মানে আমরা হ্যাঁ। কিন্তু যদি আমরা অনেকটা দূরে দেখি, মানে অনেকটা উপরে দেখি পর্দাটা, সেক্ষেত্রে হবে কি, মানে ধর প্রথমের ভায়োলেটটা হচ্ছে ফার্স্ট অর্ডার, তারপরে রেডটা হচ্ছে ফার্স্ট অর্ডার, তারপরে আবার যে ভায়োলেটটা হবে সেটা সেকেন্ড অর্ডার, এইভাবে থাকছে। উপরের দিকে গেলে ধর 10 নম্বর অর্ডারের ভায়োলেট 11 নম্বর অর্ডারের রেডের সাথে ম্যাচ করে যাবে। আচ্ছা, সেরকমই তো হবে, এক একটার পর এক। তো যত উপরে যাব, এই মার্জিনটা বেশি হবে, তার ফলে উপরের দিকে গিয়ে আমি আবার হোয়াইট লাইট পাবো, কারণ মার্জ হয়ে যাচ্ছে। শুধু এই কাছাকাছি, মাঝামাঝির কাছাকাছি আমি কিছু কালার ব্যান্ডস পাবো। আলোর বিচ্ছুরণটা ওই মাঝামাঝি দিকেটাই হবে, কারণ এই জায়গাটা এইটাই এখানটায় যে কথাগুলো বললাম, এখানটায় তুই দেখ লেখা রয়েছে, ঠিক আছে? একটু পড়লে বুঝতে পেরে যাবি। এগুলো সব 2 নম্বরের প্রশ্নই খুব দেয়, কিন্তু মোস্ট প্রবাবলি এবছরও দিয়েছে, দেখিস একবার কোশ্চেনটা। আচ্ছা, পাঠিয়ে দিয়েছে কোশ্চেন রিটার্ন। আচ্ছা, হ্যাঁ, তোদেরকে তো আমি, না তোদের পাঠাইনি মনে হয় কোশ্চেনগুলো।
ঠিকই আছে। আচ্ছা যাই হোক, নেক্সট ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কিরাম হয় ইন্টারফারেন্সের ক্ষেত্রে? এটা সিম্পল, এটা নরমালি ইন্টারফারেন্স তো আর এন্ড ডিফ্র্যাকশনের জন্য জিজ্ঞেস করে, ডিফ্র্যাকশনের আর ইন্টারফারেন্সের কিরকম হয়। তো ইন্টারফারেন্সের তো এইরকম হয়, ডিফ্র্যাকশনের ক্ষেত্রে তোকে এমনি বলে রাখি, এটা ইন্টারফারেন্সের ক্ষেত্রে ডিফ্র্যাকশন করাবার সময় তোদের পড়াবো, ডিফ্র্যাকশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, এখানটা হাই, তারপর একটু লো, তারপর এরকম চলতে থাকে, কমতে থাকে। এটা হচ্ছে ডিফ্র্যাকশনের জন্য, ঠিক আছে। আর ইন্টারফারেন্সের জন্য এটা হচ্ছে ডিফ্র্যাকশনের জন্য। আর ইন্টারফারেন্সের জন্য আমার সবগুলো দেখ, সব ইন্টেন্সিটি গুলো চূড়োগুলো একই হাইটে আছে, যে পয়েন্টে আমার এই পয়েন্টে ইন্টেন্সিটি হাই, হ্যাঁ এই পয়েন্টে ইন্টেন্সিটি হাই, তার মানে এখানে কি ফর্ম হচ্ছে, এখানটায় আমার ব্রাইট ব্যান্ড ফর্ম হচ্ছে, ঠিক আছে। আর যে পয়েন্টে আমার ইন্টেন্সিটি লো, এই পয়েন্টটা যেটা হচ্ছে আমার a-a1 - a2 হোল স্কয়ার পয়েন্ট, এটা হচ্ছে আমার যেখানটায় ডার্ক ব্যান্ড ফর্ম হচ্ছে। তো তুই এটাকে ডেল্টা মানে হচ্ছে আমার কি বলে ফেজ ডিফারেন্সের রেসপেক্টে এখানে গ্রাফটা করা আছে। তুই দেখ 2 পাই 4 পাই মানে যতগুলো অড ইভেন মাল্টিপল অফ পাই এর জন্য আমার কিন্তু, আর 0 ইভেন মাল্টিপল অফ পাই এর জন্য কিন্তু আমার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে, আর অড মাল্টিপল অফ পাই এর জন্য ইন্টেন্সিটি মিনিমাম হচ্ছে, ঠিক আছে তো। আচ্ছা, তো এটা একটা প্রশ্ন দেয়। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 1 নম্বরে দেয়, খুব 1 নম্বরের প্রশ্নতে, সেটা হচ্ছে লাইট এনার্জি কি ডিস্ট্রয় হচ্ছে ইন্টারফারেন্সের সময়? কারণ একটা জায়গায় আমরা কি দেখছি, আমার অন্ধকার পুটি দেখছি, তার মানে ওই পয়েন্টে কি হলো, ওই পয়েন্টে কি লাইট এনার্জি ডিস্ট্রয় হয়ে গেছে? না, এনার্জি তো ডিস্ট্রয় হয় না, এখানে হচ্ছে কি তোমার হচ্ছে রিডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে যেখানটা তুই উজ্জ্বল পটি পাচ্ছিস, তোর অন্ধকার পটির লাইটটা উজ্জ্বল পটির দিকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাই জন্য তুই উজ্জ্বলটা বেশি উজ্জ্বল পাচ্ছিস আর অন্ধকারটা মানে অন্ধকার পাচ্ছিস, মানে এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে কিন্তু এনার্জি ডিস্ট্রয় হচ্ছে না। তো এটা একটা 1 নম্বরের মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো দুটো অ্যামপ্লিটিউড যদি একেবারেই সিমিলার না হয় তাহলে পুরোপুরি কালো হবে না অবভিয়াসলি। আর না তো এমনি তুই দেখ, যদি পুরোপুরি কালো নাও হয়, তো এই পয়েন্টে তো এনার্জি বেশি হওয়া উচিত, সেটা গেল কোথায়? সেটা এখানে শিফট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা বটে, এই পয়েন্টে শিফট হয়ে গেছে। তাই যদি তুই এখানটায় এইটা না করে তুই যদি দুটো আলাদা লাইটকে ইউজ করা হতো, তাহলে কিন্তু আমার ইন্টারফারেন্স না হতো, তাহলে প্রত্যেক পয়েন্টে কিন্তু ইউনিফর্ম ইন্টেন্সিটি থাকতো, খেয়াল করবি প্রত্যেক পয়েন্টে ইউনিফর্ম ইন্টেন্সিটি থাকতো যদি আমার ইন্টারফারেন্স না হতো। এবার এই জিনিসটাই আমরা চেক করব যে যদি আমরা এই দুটো মানে এই 0 থেকে 2 পাই এই রেঞ্জটা দেখি, তুই খেয়াল কর এই 0 থেকে 2 পাই এর মধ্যে তোর একটা পুরো গোটা ডার্ক ফ্রিঞ্জ রয়েছে আর অর্ধেক অর্ধেক করে একটা ব্রাইট ফ্রিঞ্জ রয়েছে 0 থেকে 2 পাই এর মধ্যে, খেয়াল কর 0 থেকে 2 পাই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে তোর অর্ধেক অর্ধেক করে একটা ব্রাইট ফ্রিঞ্জ রয়েছে গোটা, আর একটা ডার্ক ফ্রিঞ্জ রয়েছে। এদের ইন্টেন্সিটিটা যদি আমার যদি ইন্টারফারেন্স না হতো, তাহলে যে ইন্টেন্সিটিটা হতো মানে জাস্ট a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, দুটো ইন্টেন্সিটি এই দুটো পয়েন্টের মধ্যে যে টোটাল ইন্টেন্সিটিটা সেটা যদি আমার এইটার সমান হয়ে যায়, তাহলেই আমি প্রমাণ করে দিতে পারবো যে আমার কোনো এনার্জি ডিস্ট্রয় হচ্ছে না। মানে যদি ইন্টারফারেন্স না হতো, এই পয়েন্টের অ্যাভারেজ এনার্জি আমার ততটাই হবে যতটা যদি দুখানা লাইট আলাদাভাবে আসতো S1 আর S2 থেকে, ইন্টারফেয়ার না হয়ে এই দুটো পয়েন্টে পড়তো, তার জন্য যা ইন্টেন্সিটি হতো। বুঝতে পারলি তো? সেটার জন্য আমাকে কি করতে হবে, অ্যাভারেজটা বার করতে হবে, এই যে প্রুফটা। অ্যাভারেজ জানিস, যে কোনো ইন্টেন্সিটি অ্যাভারেজ বার করার ফর্মুলা এটা 0 থেকে 2 পাই i d delta বাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই d delta, যে কোনো অ্যাভারেজ বার করার এটা ফর্মুলা। এটা অনেকবার বলেছি তোদেরকে, মনে পড়ছে এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই ইভেন তোমার ইয়েতেও ছিল, কি বলে ওটাকে, এসিতে, ওই আরে তোমার এসিতে, হ্যাঁ ঠিকই বলেছো, কারেন্ট ইলেকট্রিসিটিতে। তো এই জিনিসটা ধর থাকে সব জায়গাতে। তো এইখানটায় ক্যালকুলেট করব আইটা কি হবে, আইটা হচ্ছে এই জিনিসটা বসিয়ে দেব 0 থেকে পাই এর জন্য। দেখ ক্যালকুলেট করে এই জিনিসটা বেরোলো, খেয়াল করে দেখ, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ S1 প্লাস ইন্টেন্সিটি অফ S2। তার মানে এই অঞ্চলটা 0 থেকে 2 পাই, এইখানটায়
তুই খেয়াল কর এই অঞ্চলটায় আমার একটা উজ্জ্বল পুটি তৈরি হয়েছে আর একটা অন্ধকার পুটি তৈরি হয়েছে, যদি আমি ঠিক করে দেখি এই অঞ্চলটায়, ঠিক কিনা? কারণ এটা হচ্ছে অর্ধেক উজ্জ্বল পুটি আর এটা হচ্ছে অর্ধেক উজ্জ্বল পুটি, আর এখানে আমার একটা অন্ধকার পুটি আছে, তাহলে দুটো মিলিয়ে আমার একটা উজ্জ্বল পুটি একটা অন্ধকার পুটি রয়েছে। এবার যদি আমার ইন্টারফারেন্স আর উজ্জ্বল পুটির অংশটার মানে ইন্টেন্সিটি হচ্ছে a1 + a2 হোল স্কয়ার ইন্টেন্সিটিটা, আর অন্ধকার পুটির ইন্টেন্সিটিটা হচ্ছে a1 - a2 হোল স্কয়ার। যদি ইন্টারফারেন্সটা না হতো তাহলে আমার এই পুরো অংশটার মধ্যে অ্যাভারেজ একই লাইট থাকতো, এই পুরো অঞ্চলটায় কোনো আমি অন্ধকার পুটি দেখতাম না, আমি জাস্ট একটা নর্মাল ইলুমিনেশন দেখতাম, নর্মাল লাইট দেখতে পেতাম, ঠিক কিনা? যদি ব্যতিচারটা না হতো। হ্যাঁ ডেফিনেটলি। সেই ইন্টেন্সিটিটা কত হতো? সেটা হতো এই যে দুখানা S1 আর S2 তাদের ইন্টেন্সিটির যোগফল হতো, মানে IS1 + IS2, ঠিক আছে? এবার IS1 টা কত? a1 স্কয়ার, IS2 টা কত? a2 স্কয়ার। এবার তুই দেখ যখন আমার ব্যতিচার হচ্ছে তখনকার জন্য আমি অ্যাভারেজ, ব্যতিচার হয়েছে ধরেও আমি অ্যাভারেজ ইন্টেন্সিটি যখন বার করছি তখনও আমার এটা বের হচ্ছে এই জিনিসটা a1 স্কয়ার + a2 স্কয়ার, দ্যাট ইজ IS1 + IS2, মানে অ্যাভারেজ ইন্টেন্সিটি সেম থাকছে বোথ কেসে ওইটুকুনি অঞ্চলে। তার মানে কি হচ্ছে যে আমার কোনো এনার্জি মানে এনার্জি ডিস্ট্রাক্ট হচ্ছে না, এনার্জি জাস্ট রিডিস্ট্রিবিউশন হচ্ছে। ক্লিয়ার হলো তো? ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখা যাক। এটাও ভালো প্রশ্ন। লাইট ওয়েভস দুটো ক্যান্ডেল থেকে তারা ইন্টারফেয়ার করে না, দুটো আলাদা ক্যান্ডেল থেকে বা দুটো প্রদীপ থেকে, আলাদা সোর্স, মানে এখানে নর্মাল সোর্স নয়, কিন্তু আমরা বলি সবসময় কোহারেন্ট সোর্স বলে একটা কথা বলি, কিন্তু এখানটায় বলছে দুখানা আলাদা প্রদীপ রয়েছে, দুখানা আলাদা ক্যান্ডেল রয়েছে, তাদের থেকে লাইটটা কেন ইন্টারফেয়ার করবে না? তো এইখানটায় আমাদের লিখেছি, এটাকে আমি তোকে মিক্সড করেই বলছি পুরো কেসটা, যে আমাদের কন্ডিশন হচ্ছে যে আমাদের যে তখনই ইন্টারফারেন্স হবে যদি আমার সোর্স দুটো কোহারেন্ট হয় বা সুসঙ্গত হয়, সুসঙ্গত উৎস বা কোহারেন্ট সোর্স হতে হবে। কোহারেন্ট সোর্স মানে কি? ফার্স্ট কেস এটা তুই মাথায় রাখবি যে ইন্টারফারেন্স তখনই হবে যদি উৎস দুটো কোহারেন্ট। কোহারেন্ট মানেটা কি? কোহারেন্ট সোর্স মানে কি? কোহারেন্ট মানে হচ্ছে যে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে, তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে যেটা টাইমের সাথে চেঞ্জ হবে না। দুজনের ফেজ মধ্যে ফেজ ডিফারেন্স আছে, সে হতে পারে, কিন্তু ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে। যেটা আমি বলছিলাম, তার মানে দুটো ওয়েভের মধ্যে নিজস্ব দূরত্বটা ঠিকঠাক। হ্যাঁ না মানে সেটা না, ধর কথার কথা আমি এটা বলতে চাইছি যে ধর দুটো আছে তো, একটা থেকে ওয়েভ মানে এইটার ওয়েভ একরকম বেরোচ্ছে আর এটার ওয়েভ আরেক রকম বেরোচ্ছে, দুটো ওয়েভের মধ্যে একটা ফেজ ডিফারেন্স স্টার্টিং থেকেই রয়েছে, ঠিক আছে? কিন্তু এই ফেজ ডিফারেন্সটা টাইমের সাথে চেঞ্জ করবে না, প্রথম কথা। ওটা ফিক্সড থাকবে, ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে এই দুটো সোর্সের, তবেই তারা কোহারেন্ট হবে। এটাই হচ্ছে মেন আইডিয়া। টাইমের সাথে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা, তাদের ফেজ ডিফারেন্সটা টাইমের সাথে চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, কনস্ট্যান্ট উইথ টাইম। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে সোর্সটা কোহারেন্ট। এবার তুই এইটার আইডিয়া করে ভেবে দেখ, এই যে ক্যান্ডেল রয়েছে, দুখানা প্রদীপ রয়েছে, তাদের উৎসগুলো কখনোই তাদের ফেজ ডিফারেন্সটা কিন্তু চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি, তারা কখনোই এক ফেজে থাকবে না। দুখানা আলাদা যদি সোর্স হয়, তাহলে দুটো আলাদা যদি সোর্স হয় তাদেরকে কোহারেন্ট বানানো খুব মুশকিল, তাদেরকে কোহারেন্ট বানানো খুব মুশকিল, কারণ একজনের কিছু প্রবলেম হলো, একজনের ফেজ ডিফারেন্স অল্প চেঞ্জ হয়ে গেলেই দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু তাই জন্য আমরা করি কি, আমরা দুখানা আলাদা সোর্স না ইউজ করে একটাই সোর্স ব্যবহার করি, আর সামনে কি করি একটা রেখাচিত্র, দুটো রেখাচিত্র রেখে দিই। তার ফলে কি হয় তুই খেয়াল করে দেখ, একটাই উৎস আছে, ডিফারেন্ট লাইট ওয়েভ যাবে, কোনো যদি এইটার কিছু চেঞ্জ হয়, এই মেন উৎসটা যদি কিছু চেঞ্জ হয়, সেই রকম ভাবে এই দুটো লাইট চেঞ্জ হয়ে যাবে, একই রকম চেঞ্জ হবে, তাহলে তো আর ফেজ ডিফারেন্সটা চেঞ্জ হচ্ছে না দুজনের মধ্যে। কারণ যদি মেন সোর্সের কিছু চেঞ্জ হয়, সেই অ্যাকর্ডিংলি এই দুটো লাইটের, এই দুটো যে রেখাচিত্র রয়েছে তাদের মধ্যে অবভিয়াসলি, কিন্তু দুটো আলাদা কোনো প্রবলেমই থাকছে না সেক্ষেত্রে, অবভিয়াসলি। তাই জন্য আমরা এই এক্সপেরিমেন্টালি আমরা এই জিনিসটা রেখাচিত্র বা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা আমরা ডাবল স্লিট ইউজ করি। বুঝতে পেরেছি।
বোঝা গেল তো? হ্যাঁ তো এই ব্যাপারটাই একটুখানি কম্বাইন করে পড়তে হবে। তিনটে কানেক্টেড প্রশ্ন আছে। ফার্স্ট অফ অল এই দুটো আলাদা ক্যান্ডেল থেকে লাইট কেন ইন্টারফেয়ার করে না, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোহারেন্ট সোর্স কাকে বলে, আর থার্ড কোশ্চেন হচ্ছে সাস্টেন্ড ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা কখন পাবো। তিনটের কন্ডিশন সব একই, কোহারেন্ট। ঠিক আছে, একটু এটা পড়বি, বুঝতে পেরে যাবি কিছু ইয়ে হলে। নেক্সট হচ্ছে আরেকটা, মিস করে গেল। হ্যাঁ হ্যালো হ্যালো, চিন্ময় সব মিস করে গেল। ও তো ভিডিও দেখে নেবে, কি রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ ও আচ্ছা, ও মিস করেছে। আমি বললাম ঠিক আছে চলো। ঠিক আছে, নেক্সট তখন রিস্টার্ট করলে তো আমি ভাবলাম গেল। কি, না 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 রিস্টার্ট করলে না। চলছে চলছে, আচ্ছা অন আছে। ঠিক আছে, তাহলে এবার আসছে নেক্সট, এটা থেকেও প্রশ্ন ভালোই আসে। টু ক্লাসেস অফ ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট আর ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই মোমেন্টে হয়তো এটা খুব একটা ভালো বুঝতে পারবি না, কিন্তু আস্তে আস্তে যখন আমরা এই ইন্টারফারেন্সের এক্সাম্পল দেখবো না, তখন এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন বোঝা যাবে না, এখন শুধু মাথায় রাখ যে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট আর একটা হচ্ছে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের মধ্যে হচ্ছে কি, আমার দুটোকে বোঝার একটাই ভালো উপায় আছে। ডিভিশন অফ অ্যামপ্লিটিউডটা তখনই হবে যদি তুই দেখিস যে কোনো কাচের মধ্যে দিয়ে লাইট গেল, লাইটটা দুভাগে ভাগ হয়ে গেল, একটা লাইট এরকম ভাগ হয়ে চলে গেল, আর একটা মানে রিফ্লেকশন হলো আবার ট্রান্সমিশন হলো একটা লাইটের। আচ্ছা, যখনই এই কেসটা দেখবি যে রিফ্লেকশন আর ট্রান্সমিশন দুটোই হচ্ছে, মানে লাইটটা একটাই লাইট ছিল সেটা দুভাগে ভাগ হয়ে গেল, কিছু অংশ তার রিফ্লেক্ট হলো, কিছু অংশ ট্রান্সমিট হলো, তখনই সেটা ডিভিশন অফ অ্যামপ্লিটিউড ক্লাসে পড়ে যাবে। মানে পার্সিয়াল রিফ্লেকশন হবে, খেয়াল রাখবি কথাটা, পার্সিয়াল রিফ্লেকশন হবে, কিছু পরিমাণ রিফ্লেক্ট, কিছু পরিমাণ ট্রান্সমিট বা রিফ্র্যাক্ট। আর এইটা না যদি হয় তাহলে অবভিয়াসলি সেটা আমার হয়ে যাচ্ছে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টে দুটো এক্সাম্পল আছে, দুটো এক্সাম্পল আমরা একটু পরেই করব। একটা হচ্ছে ফ্রেনেল বাইপ্রিজম যেটা, আর একটা হচ্ছে লয়েড মিরর। এই দুটো খুব ভালো মানে প্রবলেম, আর এখান থেকে তোদেরকে কোশ্চেন আসে। ফ্রেনেল বাইপ্রিজম আর লয়েড সিঙ্গেল মিরর, ভালো প্রশ্ন এখান থেকে আসে। ঠিক আছে, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড অন দা আদার হ্যান্ড কি কি আছে এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে আমরা এর পরে করব, যেটা হচ্ছে থিন ফিল্ম, নিউটনস রিং, মাইকেলসন ইন্টারফেরোমিটার, মানে যতগুলো ইন্টারফেরোমিটার আছে আমাদের সেইগুলো নিউটনস রিং আর থিন ফিল্ম। তুই পরে দেখবি যে এই কেসগুলোতে এই ব্যাপারটা ঘটছে যে রে, লাইটের এটা কিছুটা আমার রিফ্লেক্ট করছে, কিছুটা ট্রান্সমিট করছে। ঠিক আছে, আচ্ছা, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা কিছুই না, জাস্ট গল্প বলা আছে, এতক্ষণ আমরা সেটাই করলাম। ওই মেন এক্সপেরিমেন্টটা যেটা ছিল, ওই একটা দুখানা এরকম ইয়ে করেছিল, একটা মানে এটা সূর্যের রশ্মিকে ভেঙে দিয়েছিল প্রথমে একটা এরকম রেখাচিত্র ইউজ করে, তার সামনে দুখানা রেখাচিত্রকে দিয়ে দিল, তার ফলে আমার এই স্ক্রিনের মধ্যে এটা ফার্স্ট টাইম দেখা গেছিল মোস্ট প্রবাবলি এই ইন্টারফারেন্স প্যাটার্ন ইয়ং দেখেছিল। তো এটা ছিল ওনার এক্সপেরিমেন্টটা, সেই একই জিনিস ম্যাথামেটিক্যাল। এবার এখানে একটা ব্যাপার আছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কি হবে, উপরে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করা রয়েছে সেম জিনিস, বিটা বার করা অবধি। ল্যামডা স্ট্যাপ ডিভাইস মডেলিং, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সব সেম। উপরে প্রথমবারে যেমন আমরা করলাম না কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন, কারণ কি এই S1 S2 কে আমরা এই দুখানা ইন্ডিপেন্ডেন্ট কোহারেন্ট সোর্স হিসাবে ধরতে পারি, বুঝতে পারলি? S1 আর S2 কে আমরা দুখানা ইন্ডিপেন্ডেন্ট কোহারেন্ট সোর্স হিসাবে ধরতে পারি। ধরে আমরা কি করব, একদম প্রথমে যে ক্যালকুলেশন গুলো আছে স্টার্টিং এ, এই যে এইগুলো সব সেম হবে, বুঝা গেল? কোহেরেন্ট ভাবে করতে হবে। আচ্ছা, একই ব্যাপার, তার ফেজ ডিফারেন্স সেম হবে, কনস্ট্যান্ট হবে, সব মানে ক্যালকুলেশন গুলো এই থাকছে। এইটা আমার এই স্টার্টিং এর ক্যালকুলেশনটা মেইন। এবার তোকে হয়তো দিল যে ফ্রেনেল বাইপ্রিজমের জন্য তোমাকে বিটা বার করো। ফ্রেনেল বাইপ্রিজমের জন্য একটু পরেই আসছে, এই যে ফ্রেনেল বাইপ্রিজম। আচ্ছা,
প্রশ্ন আসে ফার্স্ট অফ অল ডায়াগ্রামটা আসে 2 নম্বরে। এইটা হচ্ছে ফ্রেনেল বাইপ্রিজম। আচ্ছা এইটার ঘটনা কি ঘটছে দেখ, দাঁড়া এটাকে আমি মনে হয় একটু আচ্ছা 1 মিনিট। আচ্ছা ছবিটা দেখতে পাচ্ছিস তো? হ্যালো, হ্যাঁ স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে দেখ এই যে আমার এখানটায় কি বলে, এক সেকেন্ড। আচ্ছা 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 এই খালি বোর্ডটা দেখতে পাচ্ছিস, সাদা বোর্ডটা? হ্যাঁ ক্লিয়ার আসছে তো? একটু ল্যাগ করছে তবে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো চ ফ্রেনেল বাইপ্রিজমের কেসটা তোকে বলি কি হচ্ছে। এইটা হচ্ছে একটা বাইপ্রিজম, এরকম ট্রায়াঙ্গেল শেপে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল শেপে থাকে। এখানে তুই একটা মেন আসল সোর্সটা তুই এখানে রেখেছিস। এই সোর্স থেকে যে লাইট গুলো বেরোচ্ছে সেগুলো কি হচ্ছে, রিফ্লেক্ট করছে। হ্যাঁ ওই আর কি করার ফলে তোর মনে হচ্ছে কি, ছবিটা মনে হয় ভুল করছি, দেখি এইটা সোজা গেল আর এটা আচ্ছা এই ভেতরেরটা বেঁকে যাচ্ছে। ঠিক আছে এটা সোজা গেল তো, এই পয়েন্ট থেকে একটা এরাম বেঁকে, সরি জাস্ট এ মিনিট, একটা লাইট যেটা এই পয়েন্টে গিয়ে কাট করবে সেটা এখানে গিয়ে এরম ভাবে মিট করবে, আর যেটা এই পয়েন্টে যাবে সেটা মানে বুঝতেই তো পারছিস ডেভিয়েট করছে, খুব ভালো করে ডেভিয়েট করছে। এই যে তুই যদি এই দুটো লাইট এদেরকে তুই যদি উল্টো করে কোনো একটা পয়েন্টে যদি মানে মিট করাস, তোর তাহলে মনে হবে যে তোর হয়তো এইটা দুটো আলাদা সোর্স থেকে আসছে, S2 আর এটা S1 থেকে, হ্যাঁ দুটো আলাদা, দুটো মনে হয় সে ওই তোমার অবতল দর্পণের এরকম টাইপের একটা ব্যাপার ছিল, অনেকটা সেম জিনিসই। তার মানে এটা কি করলো দেখ, একটাই সোর্স আছে কিন্তু বাইপ্রিজম রাখার ফলে ওই একটা সোর্স থেকে যে ওয়েভ ফ্রন্টটা বেরোচ্ছে সেই ওয়েভ ফ্রন্টটা ভাগ হয়ে দুখানা সোর্স তৈরি হলো। মনে হয় ওই জন্য কি ওই ডার্ক রুমের এক্সপেরিমেন্টে একটা প্রিজম রেখে দিতে? না 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 ওটা তো আলাদা, তুই এটা দেখিসনি। এই বাইপ্রিজমটা খুব পাতলা হয়, এত পাতলা যে তুই একটা প্রায় কাচের প্লেট মনে হবে। বাইপ্রিজম যেটা আছে ওটা একদম প্রায় কাচের প্লেটের সমান, মানে তুই দেখবি যে কিছুই নেই, একটা কাচের এরকম প্লেট আছে, হালকা করে যদি তুই দেখিস মাঝখানে একটা দাগ দেখতে পাবি, মানে খুব হালকা করে উঠে আছে, এতটা উঠেই নেই। আর প্রিজম তোরা যেটা দেখতিস সেটা আলাদা জিনিস। প্রিজমটা আমাদের নরমালি এই কি বলে এই স্পেকট্রাটাকে ভাঙার জন্য করতে হয় আর কি, স্পেকট্রাম দেখার জন্য। কিন্তু বাইপ্রিজমের কেসটা আলাদা, বাইপ্রিজমটা খুবই পাতলা, একদম কাচের প্লেট মনে হবে, এতটাই ছোট সরু। আচ্ছা তো এইটা কি করছে, তোর যে একটা সোর্স ইউজ করছিস সেই সোর্সটা থেকে মানে আলোটাকে এমন ভাবে রিফ্লেক্ট করে দিচ্ছে যেন মনে হচ্ছে যে দুখানা সোর্স হয়েছে, S1 আর S2, আর ওই দুটো সোর্সের আলোটা মানে এই দুটো ভার্চুয়াল সোর্স তৈরি হচ্ছে, বুঝতে পারছিস তো? আর এই দুটো ভার্চুয়াল সোর্স থেকে যে আমার লাইট গুলো আসছে তারা ইন্টারফারেন্স করে আমার ব্রাইট এন্ড ডার্ক ব্যান্ড তৈরি করছে। আচ্ছা ক্লিয়ার হলো তো এই ব্যাপারটা? আচ্ছা এইখানে কি কোনো রিফ্লেকশন আর রিফ্র্যাকশন দুটো একসাথে হয়েছে? মানে একটাই আলোর, যেটা তোকে বললাম যে কাচের প্লেটের মধ্যে গিয়ে আলোটা রিফ্লেক্টও করছে আবার কিছুটা রিফ্র্যাক্টও করছে, দুটো ঘটনা একটাই আলোর সাথে এখানে কোথাও হয়েছে কি? দেখ পুরোটা রিফ্র্যাক্ট হচ্ছে, কোনো রিফ্লেকশন আর রিফ্র্যাকশন দুটোই কিন্তু হচ্ছে না, না শুধু তো রিফ্র্যাকশন হচ্ছে। হ্যাঁ তাই তো, তার মানে এটা আমার কোন ক্লাসে পড়বে? আমার অ্যামপ্লিটিউডের ক্লাসে পড়বে না ওয়েভ ফ্রন্টের ক্লাসে পড়বে? ডিভিশন অফ অ্যামপ্লিটিউড না ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট? এটা আমার ওয়েভ ফ্রন্টের ক্লাসে পড়বে, কারণ ওয়েভ ফ্রন্ট আমি বলেছিলাম যে অ্যামপ্লিটিউডের ক্লাসে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড যে ক্লাসটা রয়েছে ওটার মধ্যে তো আমার কি হচ্ছে, ডিভিশন অফ অ্যামপ্লিটিউডের যে ক্লাসটা রয়েছে ওর মধ্যে আমার মানে একটা পার্সিয়াল রিফ্লেকশন আর পার্সিয়াল রিফ্লেকশন হচ্ছে, মানে একটা লাইট কিছুটা রিফ্লেক্ট করছে কিছুটা রিফ্র্যাক্ট করছে অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে, ডিভিশন অফ অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে। আর এখানে পুরোটাই তো রিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে, এখানে পুরোটাই, তার মানে এটা তাই জন্য আমি আন্দাজ করে নেব যে এটা আমার ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের মধ্যে করছে।
বুঝতে পারলি তো? এইভাবে আমরা আন্দাজ করবো ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, আর এটা হচ্ছে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। যদি আমার একটাই আলো কিছুটা রিফ্লেক্ট করে কিছুটা রিফ্র্যাক্ট করে, ঠিক আছে তো? তাহলে এবার তুই আরেকটা জিনিস খেয়াল কর, তার মানে এই যে যদি বাইপ্রিজমটা আমি বাদ দিয়ে দিই, বাইপ্রিজম আর এই ওয়েভ গুলো, তাহলে আমার কি মনে হবে যে দুখানা, একটা S1 আছে, একটা S2 আছে, আর সামনে পর্দা আছে। তুই খেয়াল করে দেখ, একদম প্রথম কেসটা হয়ে গেল। দেখ একদম প্রথম কেসটা হয়ে গেল কিন্তু। হ্যাঁ অবশ্যই। তাহলে এবার যদি তোকে বলে যে এই ফ্রেনেল বাইপ্রিজমের জন্য প্রতিপ্রস্থ বিটার কত হবে বার করো, ডিরাইভ করো, বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই স্মল ডি, ল্যামডা ক্যাপ ডি বাই স্মল ডি। তাহলে তোকে কি করতে হবে মেইনলি? তোকে দেখ ক্যালকুলেশনটা কিন্তু এই ক্যালকুলেশনটা করতে হবে যেটা প্রথমে ছিল, কিন্তু তার আগে তোকে এই ছবিটা একটু এঁকে দিতে হবে। বোঝা গেল তো? ক্যালকুলেশন সবার ক্ষেত্রে সেম, ক্যালকুলেশন সবার ক্ষেত্রে সেম, শুধু এই পিকচারটা বা কিভাবে ওয়েভটা ফর্ম হচ্ছে সেটাই শুধু আলাদা। বুঝতে পারলি তো? বাকি ক্যালকুলেশন, এই বিটা বার করা, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখানো সেম। এরকম মানে ডিভিশন সিমিলারিটি তো হবে, এগুলো কোনো তো আলাদা কিছুই নেই বাকি ক্যালকুলেশন। এবার তো ওই পার্টটা, তাই জন্য আমি এখানে বাদ রেখেছি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা, কিন্তু ওটা কিন্তু যদি দেয় পরীক্ষায় মাথায় রাখতে হবে আমি কিন্তু এই উপরেরটাই করব, ঠিক আছে? যদি পরীক্ষায় আসে তাহলে এই ফরম্যাটে আমাকে কিন্তু বিটা, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন সব বার করতে হতে পারে, যেখানে বলে দিল যে বাইপ্রিজমের জন্য করো, ঠিক আছে তো? এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। এবার এখান থেকে এইটা একটা খুব ভালো প্রশ্ন আসছে যে আমি একটা আননোন ওয়েভলেন্থ অফ এ মোনোক্রোমাটিক লাইট ইউজিং ফ্রেনেল বাইপ্রিজম কি করে বার করব? ফ্রেনেল বাইপ্রিজম দিয়ে নরমালি এই পিকচারটা আসে 2 নম্বরের প্রশ্নে, ফ্রেনেল বাইপ্রিজম দিয়ে কিভাবে ওয়েভ ফর্ম হচ্ছে, মানে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ ফর্ম হচ্ছে দেখাও, এই ছবিটা। আর কি আসে? এই কোশ্চেনটা আসে মোনোক্রোমাটিক ফ্রিঞ্জ বা মোনোক্রোমাটিক লাইটের একটা আননোন মোনোক্রোমাটিক লাইটের ওয়েভলেন্থটা বার করতে হবে। কিভাবে বার করব? তো কিভাবে বার করব গল্প লেখা আছে এখানটায়, তোকে আমি গল্পটা বলে দিই মুখে মুখে। আমার এখানটায় ধর কথার কথা বাইপ্রিজমটা রাখা রয়েছে, আর এখানটায় আমার সোর্সটা রাখা রয়েছে, এই পয়েন্টে আমার পর্দাটা রয়েছে, স্ক্রিনটা রয়েছে, ঠিক আছে? এবার খেয়াল কর, সোর্স থেকে এই পুরো জিনিসটা আমার একটা বেঞ্চের উপর রাখা রয়েছে, অপটিক্যাল বেঞ্চ এটাকে বলে, যার মানে আমি এই ডিটাকে মেজার করতে পারবো। ধর এটা আমার এই পজিশনটা হচ্ছে D1, আচ্ছা, এই পজিশনটা হচ্ছে আমার D1, এখানে আমার এই পজিশনটার জন্য আমার এখানটায় ফ্রিঞ্জ গুলো তৈরি হয়েছে। আর এই যে ফ্রিঞ্জটা, আমার আসলে ফ্রিঞ্জটা কোনো পর্দা অনেক সময় থাকে না, আমরা থাকে কি এখানটায় একটা মাইক্রোমিটার টেলিস্কোপ থাকে। মাইক্রোমিটার টেলিস্কোপটা কি সেটা বলছি। মাইক্রোমিটার টেলিস্কোপের মধ্যে তোদের মনে হয়তো আছে যে তোরা ভার্নিয়ার টেলিস্কোপ ইউজ করেছিলিস। হ্যাঁ অবশ্যই। এইটা হচ্ছে টেলিস্কোপের মুখটা, মানে এখান থেকে আলোটা দেখবো আর এখান থেকে আমরা চোখ রাখবো। আর এটা হচ্ছে আমার স্কেল রয়েছে। টেলিস্কোপটাকে মুভ করানো যেতে পারে, টেলিস্কোপটা স্কেলের মধ্যে মুভ করানো। হ্যাঁ, আমি বা এটাকে, তাহলে আমার অ্যাকচুয়ালি এই টেলিস্কোপের মধ্যেই কিন্তু তোর ফ্রিঞ্জগুলো ফর্ম হচ্ছে, আর আমি এইখানে চোখ রেখে আমি এই ক্রসওয়্যারের মধ্যে ফ্রিঞ্জগুলো দেখতে পাবো, তাহলে যদি আমাকে বিটা বার করতে হয় আমি কি করব? আমি ক্রসওয়্যারটাকে, আমি এই টেলিস্কোপটাকে মুভ করে ক্রসওয়্যারটাকে একবার এই পয়েন্টে নিয়ে যাব, তারপরে এই পয়েন্টে নিয়ে যাব, তাহলেই তো আমি বিটা পেয়ে গেলাম, ঠিক কি না? এখানটায় টেলিস্কোপটা রাখা আছে, আর এই হচ্ছে স্কেলটা।
বুঝতে পারলি তো? তাহলে এইভাবে আমি বিটা বার করতে পারবো। এখানটায় যে স্কেল আছে সেই স্কেলের মধ্যে মেজার করে টেলিস্কোপ দিয়ে আমি ফ্রিঞ্জের একটা ফ্রিঞ্জ থেকে দেখে দেখে চোখটা সরিয়ে মানে ওই স্কেলটা সরিয়ে একটা ফ্রিঞ্জ থেকে অন্য ফ্রিঞ্জে আমি এই ক্রসওয়্যারটা নিয়ে যাব, আর স্কেলের মধ্যে যে রিডিং সেটাই বিটা। আরে শাবাশ, এইটাই মেইন এটা। কিন্তু দেখ এখানে একটা কেস আছে, আমি এখান থেকে বিটাটা বার করলাম না, এটাকে আমি বিটা 1 বলবো। আচ্ছা, তারপর নিয়ে এভারেজ করব। এবার আমি করব কি, পজিশন চেঞ্জ করে দেব, ধর D2 করে দিলাম। এটা আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা নিয়ে মিন করবে যাতে এরর না আসে। মিন করব না, এটা বিটা 2। এবার আমার ফর্মুলাটা কি হয়ে যাবে দেখ, নরমালি বিটা 2 ইকুয়ালস টু ল্যামডা D2 বাই স্মল d হবে, আর বিটা 1 ইকুয়ালস টু ল্যামডা D1 বাই স্মল d, তাই তো? তুই দুটোকে মাইনাস করে দে, মাইনাস করে ল্যামডা বার কর। এখানে লিখছি, উপরে লিখছি ল্যামডা ইকুয়ালস টু, দেখ দুটো ফর্মুলা থেকে তুই কি পাচ্ছিস, ল্যামডা ইকুয়ালস টু ডিটা উপরে চলে যাবে, স্মল ডিটা, বিটা 2 মাইনাস বিটা 1 বা বিটা 1 মাইনাস বিটা 2, যেটা বড় হবে সেটা আগে, বাই D2 বাই D2 মাইনাস D1। বোঝা গেল? এই ফর্মুলা দিয়ে আমি ল্যামডা বার করব। আচ্ছা, এই যে ফর্মুলাটা, ঠিক আছে? এই যে মাইক্রোমিটার স্কেল দিয়ে এটা বার করা হচ্ছে। আচ্ছা, এবার একটা কেস দেখ, এই যে ডিটা আমরা জানি না, স্মল ডিটা মেজার করা কিন্তু ঝামেলা আছে, কারণ দুখানা কিন্তু অ্যাকচুয়াল সোর্স কিন্তু নেই ওখানে, খেয়াল করে দেখ। ওটা একটা না, ওটা সোর্স একটা আছে, বাকি যে দুটো ভার্চুয়াল সোর্স তৈরি হচ্ছে ওরা কিন্তু ভার্চুয়াল সোর্স, S1 S2 কিন্তু ভার্চুয়াল, মানে অ্যাকচুয়ালি। তো ওদেরকে আমি দুজনকে মাপবো কি করে? তো আমি তো কোনো এখানে কোনো কিছু দিয়ে মাপতে পারা, মানে হাতে হাতে তো বা স্কেল দিয়ে তো মাপা সম্ভব না, ঠিক না? তো এখানে মাপার একটা কায়দা আছে, সেই কায়দাটা একটু ডিসকাস করি চল। এই অবধি বুঝেছিস তো? এটা মুছলাম তাহলে? হ্যাঁ, অবশ্যই। এইখানে আমরা, এটা তোদের ফার্স্ট ইয়ারে ছিল, এই নতুন যারা আছে তাদের তো নেই এইসব, কিন্তু তোদের এটা ছিল ফার্স্ট ইয়ারে। সেটা হচ্ছে লেন্সের একটা কেস আছে, খেয়াল করে দেখ। লেন্সের একটা কনভেক্স লেন্সের জন্য ধর একটা অবজেক্ট আছে, এটা আমার একটা অবজেক্ট, লেন্সের দুটো পজিশনের জন্য আমি একটা অবজেক্টের রিয়েল ইমেজ পাই। ধর এই পজিশনটা L1, এই L1 এর জন্য আমি অবজেক্টের একটা ম্যাগনিফাইড ইমেজ পাবো। এক্ষেত্রে অবজেক্ট থেকে লেন্সের ডিস্টেন্স হচ্ছে u, আর ইমেজ ডিস্টেন্স হচ্ছে v। আমি ধরে নিচ্ছি যে আমার এই অবজেক্টের লেন্থটা যেটা সেটা হচ্ছে d, ঠিক আছে? আর ইমেজের যে লেন্থ সেটা ম্যাগনিফাইড, সেটাকে আমি নাম দিলাম ধর D1। এবার আরেকটা পজিশন আছে, আর এই ইমেজটা ফোকাসড ইমেজ হবে, ঠিক আছে, মানে স্পষ্ট ইমেজ হবে। আবার আরেকটা পজিশন আছে, এটা ধর আমি L1 করে দিচ্ছি, এটা L1। আরেকটা কনভেক্স লেন্সের পজিশন আছে L2, যেটার জন্য আমি আবার একটা ইমেজ পাবো, কিন্তু এই ইমেজটা কি হবে, এই ইমেজটা ডিমিনিশড ইমেজ হবে, মানে সাইজে একটু ছোট হয়ে যাবে। আচ্ছা, ছোট ইমেজ পাবো, অবজেক্টের থেকেও ছোট, এইটার লেন্থ আমি বললাম D2। খেয়াল, যখন আমি এই পজিশনটায় আনবো না, তখন কি হবে বলতো, তখন অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সটা উল্টে যাবে, মানে এই ডিস্টেন্সটা হবে আমার u, আর এই ডিস্টেন্সটা হয়ে যাবে আমার v, উল্টে যায়। আচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এই অবস্থায় আমার কি হচ্ছে, এই L2 পজিশনের জন্য, L2টাকে আমি এক কাজ করি লালে লিখে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবি। এটা হচ্ছে আমার সেকেন্ড পজিশন অফ দ্য লেন্স L2, যার জন্য আমার এই D2 ছোট ইমেজ তৈরি হয়েছে, কিন্তু দুটো ইমেজই স্পষ্ট হবে। D1 ইমেজটাও স্পষ্ট হবে, D1টা ম্যাগনিফাইড মানে অবজেক্টের সাইজের থেকে বড় সাইজ, আর D2টা হচ্ছে ডিমিনিশড মানে অবজেক্টের থেকে ছোট সাইজে, ঠিক আছে তো? কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে যখন ম্যাগনিফাইড ইমেজটা তৈরি হচ্ছে, D1টা তৈরি হচ্ছে, বড় ইমেজটা তৈরি হচ্ছে, তখন আমার যদি অবজেক্টের ডিস্টেন্সটা u হয় অবজেক্টের লেন্স থেকে, আর লেন্স থেকে ইমেজের ডিস্টেন্সটা যদি v হয়, তাহলে পরের পজিশনটার জন্য মানে L2 এর জন্য আমার এটা উল্টে যাবে। বুঝতে পারলি?
হুম তাহলে এই উল্টে গেল তো। এবার তুই খেয়াল কর ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি। ম্যাগনিফিকেশন হচ্ছে আমার অবজেক্ট ডিস্টেন্স বাই ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট লেন্থ বাই ইমেজ লেন্থ, সরি অবজেক্ট লেন্থ বাই ইমেজ লেন্থ, সেটা ইকুয়ালস টু ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। এটা হচ্ছে আমার প্রথমটার জন্য, প্রথম পজিশনের জন্য, এটা হচ্ছে আমার L1 পজিশনের জন্য ম্যাগনিফিকেশন। আর L2 লেন্সের L2 পজিশনের জন্য সেম কনভেক্স লেন্স, কিন্তু আমি এটাকে এখানে রেখেছি L2 পজিশন রেখেছি, তার জন্য ম্যাগনিফিকেশনটা কত হবে? D2 বাই D হবে, কারণ D2 টাই আমার ইমেজ আর Dটা হচ্ছে আমার অবজেক্ট। কিন্তু এক্ষেত্রে আমার যেহেতু UVটা উল্টো, তাই জন্য U বাই V। এবার তুই এই দুটোকে কম্পেয়ার করলে তুই কি পাচ্ছিস দেখ, দুটোকে কম্পেয়ার করে, না না জিরো না, কারণ দেখো U বাই V টাকে তো উল্টো করলে মাইনাস, না 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 মাইনাস করব না, মাইনাস করব না। আচ্ছা আচ্ছা তুই U বাই V এর জায়গায় এই জিনিসটা বসা, তাহলে তুই কি পাচ্ছিস দেখ, D1 বাই D ইকুয়ালস টু D বাই D2। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখ, D ইকুয়ালস টু রুট ওভার D1 বাই D2। এটার মানে এবার এই জিনিসটা বোঝা গেল তো। এবার কাজটা দেখ কি করব, আমি করব কি, ওই বাইপ্রিজমটার সামনে একটা কনভেক্স লেন্স রাখবো। আচ্ছা বাইপ্রিজমটা এখানে রয়েছে, বাইপ্রিজমটার সামনে একটা কনভেক্স লেন্স রাখবো, আর আমি এখান থেকে আমার যে টেলিস্কোপ রয়েছে সেই টেলিস্কোপ দিয়ে আমি দেখবো। কনভেক্স লেন্সের একটা পজিশন আনবো, যেই পজিশনের জন্য এই যে দুখানা স্লিট আছে, দুখানা সোর্স রয়েছে, তার স্পষ্ট ইমেজ আসবে আর বড় ইমেজ আসবে, বুঝতে পারছিস? আর সেইটার আমি বড় ইমেজটা পাবো, সেটা হচ্ছে আমার D1। হ্যাঁ আমার এইটা ছিল আমার অ্যাকচুয়াল দুটো অবজেক্টের মধ্যে দূরত্ব হচ্ছে, হ্যাঁ বড় ইমেজটা তো D1, ছোট ইমেজটা D2। তাহলে পরে আবার দ্বিতীয় পজিশনে নিয়ে যাব কনভেক্স লেন্সটাকে, আর তার জন্য আমি তখন ওই দুটো যে আমি মানে ওই দুটো সোর্স যেটা আমি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি তো নেই, এটা কিন্তু ভার্চুয়াল সোর্স দেখছি আমি এই বাইপ্রিজমটার জন্য, সেটা আমি এখানে দেখতে পাবো, সেটা ছোট সাইজে দেখতে পাবো, কিন্তু আমার তো কাছে তো স্কেল রয়েছে, ওই মাইক্রোমিটার রয়েছে, ওটা দিয়ে আমি D1 D2 দুটোই মেপে নিতে পারবো। মাইক্রোমিটার দিয়ে পারবো কিনা ওই ক্রস ওয়্যার বসিয়ে বসিয়ে, যেভাবে আমি ফ্রিঞ্জের উইথ গুলো মাপছি। এবার যদি D1 D2 পেয়ে যাই আমি, তাহলে অ্যাকচুয়াল Dটা পাবো কিনা এই ফর্মুলা থেকে। বুঝতে পারলি? হ্যাঁ। Dটা কি ছিল? Dটা হচ্ছে এই যে দুটো সোর্স আছে S1 আর S2, তার মধ্যে ডিসটেন্স। তাহলে এই যে ফর্মুলাটা আমার এখানে Dটা দরকার ছিল তো, রুট ওভার D1 D2 বলতে। হ্যাঁ, আর D1 D2 কিভাবে পারবো খুঁজে পাবো, বুঝতে পারলি তো? ওই লেন্সটা বসিয়ে দুটো ক্রস ওয়্যার বসিয়ে, यस উইথ মাপার ওখানে লেন্সে মানে একটা জায়গায় রাখলে D1 এর জন্য সরি D এর জন্য লেন্সটার জন্য D1 হবে, আর দ্বিতীয় লেন্সের জন্য D2 টা হবে। এখানে আমি ছবিটা রেখেছি বোঝার জন্য। এই যে টেলিস্কোপ রয়েছে, এই S1 এই বাইপ্রিজম, আর এই কেসটা, এই যে দুখানা পজিশনের জন্য দু রকম ইয়ে হয়, ঠিক আছে? এখানে এগুলো ডিটেইলসে ডিসকাস করেছি, যেগুলো বললাম এগুলোই লেখা আছে। তো মোটামুটি আইডিয়া করে নিতে হবে, যদি আসে পরীক্ষায় তো এগুলো বড় প্রশ্নই আসে, 10 নম্বরের জায়গায় আসে, এগুলো শর্টে লিখতে হবে আর কি, বুঝে নিয়ে। আচ্ছা ঠিক আছে তো? আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, আর একটা, এই প্রশ্নগুলো সব 1 নম্বরের প্রশ্ন, যে 1 নম্বর বা 2 নম্বরে, যে ফ্রেনেল বাইপ্রিজমে আমরা যে সোর্সটা ইউজ করব সেটা ন্যারো সোর্স ইউজ করতে হবে, খুব পাতলা সোর্স ইউজ করতে হবে। কেন? তো তার কারণ হচ্ছে পাতলা সোর্স আমরা এই জন্য ইউজ করব, কারণ যদি সোর্সটা যদি ব্রড হয় তাহলে সেটাকে মনে হবে অনেকগুলো সোর্স রয়েছে। ব্রড সোর্সটাকে মনে হবে যেন অনেকগুলো সোর্সের কম্বিনেশন, আর এই প্রত্যেকগুলো সোর্সগুলো মিলে কি করবে, তারা নিজের ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি করবে। তার মানে আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, তোর ধর দুখানা পাতলা সোর্স আছে, একটা হচ্ছে S1 ছোট্ট, আর একটা হচ্ছে S2 ছোট, কিন্তু এটা না হয় যদি S1 আর S2 নিজে এতটা বড় হতো, ব্রড হতো সাইজে, তাহলে খেয়াল করে দেখ S1 এর এই কোণাটা
আর S2 এই কোণাটা দুজনে মিলে আলাদা করে ফ্রিঞ্জ তৈরি করতো। আবার হ্যাঁ S2 এই নিচের কোণাটা আর S1 এর নিচের কোণাটা আবার আলাদা করে ফ্রিঞ্জ আলাদা তৈরি করতো। এই যে আলাদা আলাদা ফ্রিঞ্জ গুলো ওভারল্যাপ করলে না আমি কিছু দেখতে পেতাম না, মানে কোনো ফ্রিঞ্জ দেখতে পেতাম না। ডিসটরশন আমরা ওখানটায় জেনারেল লাইট দেখতে পেতাম, ওভারল্যাপ হয়ে যেত সবগুলো। হ্যাঁ বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ তো এই কারণে কেন আমরা, এটা একটা প্রশ্ন আছে যে কেন ন্যারো সোর্স ইউজ করতে হয়, কারণ অনেকগুলো ব্রড সোর্স থাকবে, সেগুলোকে ধরা হবে অনেকগুলো সোর্স রয়েছে কাছাকাছি, আর আচ্ছা তারা প্রত্যেককে মনে নিজেদের ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে। সেই ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো যদি ওভারল্যাপ করে যায় তাহলে আমি কি দেখবো, আমি নর্মাল লাইট দেখবো, আমি ইন্টারফারেন্স ওই ফ্রিঞ্জ গুলো দেখতে পাবো না। বুঝতে পেরেছি। সেটাই গল্পের মতো করে লেখা রয়েছে। আচ্ছা নেক্সট এটা একটা রয়েছে যে এই ইন্টারফারেন্স যে ফ্রিঞ্জ, এই বাইপ্রিজমের যে বেসটা হয় সেটা খুব ছোট হতে হবে কেন, বেস অ্যাঙ্গেলটা খুব ছোট কেন হতে হবে? বেস অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আলফা, আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমি বললাম না যে এতটাই ছোট যে তুই জাস্ট একটা কাঁচের প্লেটের মধ্যে তুই দেখবি যে একটা হালকা দাগ দেখা যাচ্ছে, মানে নর্মাল প্রিজম তো প্রায় এতটাই বড়, স্লিট মনে হবে ওটাকে। ওটা হ্যাঁ মানে কিছু বোঝাই যাবে না যে কোথাও উঠে আছে, এই যে এরকম উঠে আছে না সেটা বোঝাই যাবে না, দেখে চোখে দেখে তো বোঝাই যাবে না, ইভেন হাত দিয়েও ফিল করা যাবে না, এতটাই মানে মনে হবে একটা নর্মাল কাঁচের প্লেট। আচ্ছা তো এতটাই তার মানে আলফাটা ভাব কত ছোট, তো কেন আলফাটা ছোট রাখা হয়? তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এই ক্যালকুলেশন করে এই ছবিটার মধ্যে থেকে এই ক্যালকুলেশন করে এই জিনিসটা আনা হয়েছে, বিটা ইকুয়ালস টু এই যে স্মল ডি ইকুয়ালস টু এটা আনা হয়েছে। আশা করছি এটা বুঝতে পারবি, খুব কঠিন কিছু না। এই যে ছবিটা দেখতে পাচ্ছিস তো, হ্যাঁ এইটা হচ্ছে আমার ডেভিয়েশন 2 ডেল্টা। আচ্ছা তো 2 ডেল্টা যেটা সেটা এই ফর্মুলা অনুযায়ী 2 ডেল্টা ইকুয়ালস টু, খেয়াল করে দেখ এই টোটালটা হচ্ছে আমার ডি, এই টোটালটা হচ্ছে ডি, ওই সেই জ্যামিতি একদম। তার মানে 2 ডেল্টা ইকুয়ালস টু ডি বাই এ, আর ডেল্টা যেটা আছে থিন প্রিজমের ফর্মুলা অনুযায়ী ডেল্টা ইকুয়ালস টু n-1 আলফা, এটা হচ্ছে থিন প্রিজমের ফর্মুলা। মনে করে দেখ ডেভিয়েশনের ফর্মুলা ছিল আমার রিফ্র্যাক্টিভ ইনডেক্স -1 ইনটু অ্যাঙ্গেল অফ প্রিজম, থিন প্রিজমের ক্ষেত্রে ছোটবেলায় পড়েছিলাম। ডি হচ্ছে ডেভিয়েশন, বিচ্যুরণ। আচ্ছা এ হচ্ছে মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, প্রতিসারাঙ্ক, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। এটা পাতলা প্রিজমের জন্য এটা হয়, এই ফর্মুলাটা হয়। তো এই জ্যামিতি থেকে আমরা কি পাচ্ছি, 2 ডেল্টা ইকুয়ালস টু ডি বাই এ আর ডেল্টা ইকুয়ালস টু n-1 আলফা, বসিয়ে দিয়ে আমরা এই জিনিসটা পাচ্ছি, ডি ইকুয়ালস টু 2a n-1 আলফা। ঠিক আছে, এখান থেকে তাহলে এবার বিটার জায়গায় তুই বিটা কি ল্যামডা ডি বাই স্মল ডি এর জায়গায় এখানে বসিয়ে দে। তার মানে দেখা যাচ্ছে যে মেন আমি যেটা খুঁজলাম সেটা হচ্ছে যে ফ্রিঞ্জ উইথ আছে সেটা আমার আলফার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে যদি আলফা খুব বড় হয় বিটাটা ছোট হবে, খেয়াল করে দেখ বিটা ছোট হবে। তার মানে আমি বুঝতে পারবো না যদি খুব আলফাটা বড় হয়, ওইজন্য আলফাটা ছোট রাখতে হবে, হবে, বিটা তত বড় হবে, আর আমরা ইজিলি ফ্রিঞ্জের ডিস্ট্রিবিউশনটাকে বুঝতে পারবো। বোঝা গেল তো? এটা যদি পারিস দেখিস, না হলে এটা খুব একটা, এটা অতটা দেয় না এই পার্টটা।